যার আমি উপকার করেছিলাম। সোজা তার কাছে যাব, শার্টটা গায়ে দিয়ে বালিশের তল থেকে বাটন ফোনটাও পকেটে নিলাম যদি দরকার পড়ে। দেখতে দেখতে রিক্সা চালকের বাসায় পৌঁছলাম। তারপর ডাকলাম, চাচা বাড়িতে আছেন? কে? চাচা আমি নাহাজুল। ও বাবা, তুমি আসো, ভিতরে আসো। না চাচা, আজ না, অন্য একদিন ভিতরে আসবো। তো বাবা, কি মনে করে এসেছো? আপনার একটু সাহায্য লাগতো। আর সমস্যা নাই চাচা, আমি মাসিক ভাড়া মিটিয়ে দিব, যা ইনকাম করেন। আরে বাবা, কি বলছো? তুমি যে উপকার করেছো সে ঋণ আমি কখনো বলতে পারবো না। আমি মামুনিকে সঠিক টাইমে কলেজে পৌঁছে দেবো এবং সঠিক টাইমে তোমার বাসায় পৌঁছে যাবে। আমার বাসায় থাকে না আমার বউ। তারপর বললাম, কেন, বাসায় থাকতে দেখে কেমন? আর কখন কখন কলেজে যাওয়ার জন্য রেডি থাকে। এখন কলেজ ছুটি হয়। ওকে বাবা, আমি তোমার বইয়ের জন্য 9:10 থেকে 30 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। চাচা ধন্যবাদ আপনাকে। ওই 9:30 থেকে 10টার ভিতরে কলেজ যাওয়ার জন্য বের হয়। আর পলাশবাড়ি সরকারি কলেজ তো চিনেনি, ওইখানে নিয়ে যাবেন। আর কলেজের ছুটি হয় বিকেল 4-5টার ভিতরে। আপনি বিকাল 3:40 কলেজে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবসময় সঠিক টাইমে পৌঁছানো। আর চাচা, আপনার কাছে কি ফোন আছে? আগে ব্যবহার করতাম, এখন করি না। ও পকেট থেকে ফোনটি বের করে, চাচা আজ থেকে এই ফোনটা আপনার। আর এই ফোনে শুধু আমার নাম্বার সেভ করা আছে, চাইলে আপনি অন্য কারোর সাথেও যোগাযোগ করতে পারেন এটা দিয়ে। না বাবা, এটা লাগবে না, আমার তোমার কাছেই রাখো। আরে চাচা, আপনার দরকার আছে, এটা তাই দিলাম। শুনেন, যদি সাইমাকে নিয়ে রাস্তার ভিতরে কোনো বিপদে পড়েন তাহলে আমাকে এই নম্বরে কল দিয়ে সাথে সাথে জানাবেন। ঠিক আছে বাবা। বিশেষ করে তিতুমির, ওই যদি বিরক্ত করে তাহলে অবশ্যই জানাবেন। তাকে তো আমি চিনি না। তাই তো, হঠাৎ করে তিতুমির ফেসবুক আইডির কথা মনে পড়লো। তারপর ওই আইডি থেকে পিকচার বের করে দেখালাম। এটা তিতুমির? এই বিরক্ত করলে সাথে সাথে একটু জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে। এখন তাহলে বাড়িতে যান, আর সঠিক সময়ে সাইমাকে নিয়ে যাবেন এবং আনবেন। সাইমা মামনি যদি বলে কে পাঠিয়েছে আমায়, তাহলে কি বলবো বাবা? আমার কথাই বলবেন। তারপর রিক্সাওয়ালা চলে গেল, আমি বাসায় আসতে লাগলাম। আর আমার সব বন্ধুদেরকে ফোন করে বললাম যাতে ওরা সাইমাকে চোখে চোখে রাখে। মেঘলা আর নিহাকে বললাম, তোরা কলেজে সাইমাকে চোখে চোখে রাখবি, ওর বিপদ হলে সোজা আমায় জানাবি। বাসার ভিতরে ঢুকতে দেখি আব্বু বসে আছে। আমায় দেখেই, কি রে, তোর মায়া দেখা শেষ হয়নি? কেন, কি হয়েছে? কি আর হবে, তোর মা বৌমাকে ঘরে তোলার জন্য ব্যাকুল হয়ে আছে। ঘরে একটাও মেয়ে নাই। আম্মুকে বলে দিবে সময় হলে ঠিকই তার বৌমাকে দেখতে পাবে। এই কথা আর কতদিন শুনবো? কবে তোর সময় হবে বলতো? এই তো বাবা, খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমাদের বৌমাকে। আর কয়েকটা দিন আছে, তোর হাতে, মনে রাখিস। বাবা মনে আছে আমার, বলে রুমের ভিতরে চলে গেলাম। সাইমার কথা ভাবছি, আমার কল রাগ করে কেটে দেয় আর কথা শুনে না। ও জীবনে সবচেয়ে বড় শাস্তি আমি দিব, আর সেটা হলো টকটকা গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটিকে একটা লিপ কিস করব। ভাবতেই শরম লাগছে, এই প্রথম নিজের বউকে একটা পাপড়ি দিব। সময় কাটছে না, রাত লাগছে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি ফ্রেশ হয়ে পারফিউম দিয়ে রেডি হলাম সাইমার বাসায় যাওয়া বলে। এই প্রথম ওর বাসায় যাইতে আমার মনের ভিতর ভয় কাজ করছে। বাসা থেকে রওনা দিলাম সাইমার বাড়ির উদ্দেশ্যে। ওর বাসার সাইডে যেতেই দেখি আজকেও বাড়িওয়ালা বেটা আসতেছিল। রাগ উঠলো মাথায়। এটাও ভাবলাম, এই শালা বাসার ভিতর ঢুকলে আমার বউকে কিস করতে দূরের কথা বলতে পারবো না। বাড়িওয়ালাকে বিদায় করতেই হবে আগে। কাছে আসতেই 4000 টাকা দিয়ে বললাম, আপনার বাসা ভাড়া, আপনি এখন আসতে পারেন। কি ব্যাপার, আজ একেবারে তামিল সিনেমার নায়কের মতো হয়ে এসেছি। আল্লাহ, এমন ভাবে সেজে আসছে মনে হয় রাস্তার ভেতর কয়টা মাইয়া তার প্রেমে পড়ছে। আল্লাহ, আমার স্বামীকে সব মেয়েদের কাছ থেকে দূরে রাখো, আমিন। কি হলো, কথা কানে যায় না তোমার? জি যাচ্ছি। তাড়াতাড়ি তোমার রুমের ভিতর আসো। নাজিম, তুমি অঙ্কগুলো দেখো, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলে আসতেছি। একটু না, ফুলটাই বলে আসেন। ভাইয়াটার মতো পিচ্চিটাও আস্ত শয়তান। যাই, স্বামীটার অনেকক্ষণ থেকে বসে আছে। এতক্ষণ আসার টাইম হলো? আপনার ছোট ভাই যে শয়তান, তার ম্যানেজ করে তারপর আসলাম।
ভালো করেছো, এখন আমার পাশে এসে বসো। আপনার পাশে বসবো কেন? আর বাইরে থেকে সব দেখা যায়, আপনার ছোট ভাই দেখে ফেল। দেখলে আমার কি? তোমাকে যেটা বলেছি সেটা করো। পারবো না, আমি গেলাম। পাশ করে যাইতে ধরতে কে যেন হাত ধরে টান দিল। ও মা, এই তো দেখি আমার স্বামী কোলে বসে পড়ছি। কি আমার কথা কানে যায় না? হাত ছাড়ুন, আমার হাতে লাগতেছে। লাগলে লাগুক, ইচ্ছে করছে আরো বড় শাস্তি দেই। আরো বড় শাস্তি? সেটা আবার কি? আমার দিকে দেখো। কাকাতি এত জোরে আমার মাথার পেছন দিয়ে আলতো করে চুলগুলো ধরে আমার ঠোঁটের উপর ঠোঁট লাগাইছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। 1 মিনিট পরে, দেখছো বড় শাস্তি? আপনার লজ্জা করে না ক্লাস টিচারের সাথে এইসব করতে? ক্লাস টিচার তো কি হয়েছে, বউ তো নাকি? উফ, কতদিন বলবো, কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? কি বললা তুমি? হাত ধরে জোরে টান দিলাম, সাথে সাথে সাইমা বিছানায় পড়ে গেল। আবার কিস করতে ধরতেই কলেজ লাইফ শেষ করতে পারি নাই, আবার স্বামীর অধিকার নিয়ে আসে বলে জোরে ধর। নাজিম, অঙ্কগুলা কি দেখা হয়েছে? ভাবি সব অঙ্ক দেখা শেষ, এক এক করে সব পৃষ্ঠা দেখলাম। ভাবি মানে? তোমার মাথা ঠিক আছে নাকি? কি ব্যাপার, এই পিচ্চি শয়তানে বলছে নাকি আমি তার ভাইয়ের বউ? না, আপনি এখনো ভাবি হননি, তবে আমার ভাইয়ের বউ হবেন জানি। যাক বাবা, বাঁচা গেল। তাহলে জানে না সে আমাদের বিয়ে আগেই হয়েছে, তারপর তোমার ভাইয়ের বউ হব মানে কি? মানে হলো আমার ভাইয়ের সাথে যেগুলো করতে দেখলাম। কই কি? আমি তো খালি কথা বলছিলাম তোমার পড়া সম্পর্কে। ও তাই? তো আপনার চুলগুলো এমন হলো কেন? তারপর এই ছেলে, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি তোমার টিচার। রুম থেকে বের হয়েই, কি ব্যাপার বাইরে তো হয়েছে কেন? মাছের বাজার লাগিয়ে ফেলেছো তোমরা। দেখান না আপনার ছোট ভাই কিসব বলতেছে, আমি নাকি তার ভাবি? ঠিকই তো বলেছো। কি? টুকু না, সরি। কি না কইতে কি করে ফেলেছি। তারপর কিরে, কি বলছিস এসব? সরি ভাইয়া। ব্যাগের ভিতর বইগুলো ঢুকিয়ে নিয়ে সোজা বাড়ি যাবার জন্য রাস্তা ধর, নইলে খবর আছে। নাজিম সবকিছু গুছিয়ে নিয়ে গেটের বাইরে যেতেই সাইমা বলল, এই আপনি কি বলুন তো? আমি তো মানুষ। নাজিমের সামনে কি করতে ধরছিলেন? ওসব আর একটু হলেই তো ও বুঝতে পারতো আমি তার সত্যি সত্যি ভাবি হই। কি ও এখন জানে না যে তুমি তার ভাবি? দাও ডাকছি। নাজিম, তোর হাতটা তাড়াতাড়ি সরিয়ে নিয়ে আমি করতে চাই, আর সে কি করে ফেলে। সাইমা শোনে না। কি? অনেক মজা লাগছে। কি মজা লাগছে? অনেক মিষ্টি। কি অনেক মিষ্টি? ওই যে তোমার রুমের ভিতর কিস করলাম ওটা। কি কিস মিষ্টি হয়? এই প্রথম শুনলাম। আপনি আজ যেটা করলেন, দ্বিতীয়বার যদি এমনটা করার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক খারাপ হবে, বলে দিলাম। খারাপ হবে নাকি জানি না, তবে তুমি তো আমার বউ, তোমাকে রোজ একটা করে পাপ্পি দেব। তুমি না করতে পারবে না? মামার বাড়ির আবদার, উনি চাইলো আর আমি দিয়ে দিলাম। সেটা পরে দেখা যাবে, মামার বাড়ির আবদার না অন্য কিছু। এখন ছোট ভাইকে সামলাতে হবে, না হলে বাড়ি গিয়ে সব বলে দিবে। আজ থেকে নাহাজুলের সাথে এইভাবে মেলামেশা করা যাবে না। এভাবে মেলামেশা করলে বুঝতে পারবে আমিও তাকে ভালোবাসি। আজ থেকে এমন ব্যবহার করতে হবে যাতে সে ভাবে আমি তাকে ঘৃণা করি। নাজিমটা আবার কই গেল? তেরি ভাল লাগে না। যাই হোক, একটা সিগারেট খাই। সিগারেট ধরাতেই নাজিম কই থেকে যেন হাজির হয়েছে। তারপর, ভাইয়া তুই আবার সিগারেট খাচ্ছিস? আমি আজকে বাসায় গিয়ে আম্মুকে বলে দেবো। বলে দিলে তোমার খবর আছে। আর তোমার ম্যাডামের সাথে আজকে যেগুলো হলো ওইগুলো যেন ভুলে বাসায় না বলো, তাহলে কিন্তু তোমার 12টা বাজিয়ে ফেলবো। কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি আজকে বলবোই যে তুমি সিগারেট খাও, আর ম্যাডামের সাথে কি কি করছো সব বলে দেবো। এই রে, মনে হয় রাগ দেখে আর লাভ নাই। আজ বুঝেছি ছোট মেয়ে আর পায়ে পড়তে হবে দেখছি। যাই হোক, একটু লোভ দেখায়, যদি রাজি হয়। তারপর বললাম, ভাই তুমি আমাদের লক্ষ্মী ভাই, প্লিজ বাসায় গিয়ে এসব বলিস না। হবে না, আমি তো আজকেই বলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই যা চাস আমি তাই দিব, তবুও বাসায় গিয়ে কিছু বলিস না। বলতো কি খাবি? ওই যে সামনের দোকান অনেক কিছু পাওয়া যায়, তোর যেটা ইচ্ছা সেটাই খা। তুই বাসায় গিয়ে কিছু বলিস না। তাও
না, এসব আমি খাবো না। আমি যেটা চাইবো সেটা দিবি কিনা বলো। তাহলে তোমার বউটা দাও। কি এত বড় কথা? বউ কি দেওয়া যায় নাকি? আর এখন তো বিয়ে করিনি, বিয়ে করলে সেটা পরে দেখা যাবে, তোকে দিয়ে দিব। এটা তো হবে না। তাহলে আমি বাসায় গিয়ে বলবো যে তুমি সিগারেট খাও। আজকে ফাটা বাসে চিবায় পড়েছি, ওই কারণে কিছু বলছি না। আমার আগের সময় আসবে, সেই দিন তোরে দেখে নেব। তারপর বললাম, ভাই তুই যা চাইবি তাই দেব। সত্যি দেবা তো? দেব, তুই খালি চেয়ে দেখ। দে তাহলে সিগারেটটা দে, একখান শুকটান মারি। টিনের চালে কাক। আমি তো অবাক, ছোট ভাই সব কি বলে। যাই হোক, দুই ভাই একসাথে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার আগে রিক্সা চালককে ফোন করলাম যাতে ঠিক টাইমে সাইমাকে নিয়ে যেতে পারে। কথা বলা শেষ করে রাতে ফেসবুকে একটু গেলাম, যেতে দেখি সাইমা আবার আমার প্রেমের মাইজাল চ্যানেলে মেসেজ দিয়েছে। কেমন আছে? জি ভালো আছি, আপনি? আপনাকে মেসেজ দিয়েছি 2 দিন আগে, আর আপনি এখন রিপ্লাই দিলেন। এইটাই বুঝি লেখকদের স্বভাব? আরে না, ইদানিং একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে, পড়াশোনা, তারপর মাঝে মাঝে অফিসে যাওয়া। আপনি জব করেন নাকি? জি না, আবার বাবার সবকিছু মাঝে মাঝে আমার চাঁদ বদল মুখটা অফিসে সবাই দেখতে চায়। তো আপনার চাঁদ বদন মুখটাই আমায় দেখাবেন না? একদিন চমকে দেবো বলেছিলাম না? আমার তো মনে হয় না যে সে সময় আসবে। আর একদিন ঠিকই আসবে। আচ্ছা, আপনাকে আমি তুমি করে বলতে পারি। মতলবটা কি? প্রেম করার ধান্দা নাকি? ওইরকমই। আপনার মতো লেখকদের সাথে প্রেম বা বিয়ে হলেই নিজেকে ধন্য মনে করতাম। তাই নাকি? দোয়া করে আল্লাহ যেন ঠিক আমাকে তোমার কাছে পাঠিয়ে দেয়। সেটা আর সম্ভব না। জানেন, আমার না খুব ইচ্ছে ছিল আমার স্বামী সব দিক থেকেই পারদর্শী হবে। সে অনেক ভালো ভালো গল্প লিখবে। তার আইডির সাথে আমি ওপেন রিলেশনশিপ বা ম্যারেজ দিতাম। কেন, নিজেকে ফেমাস করতে চাও নাকি? তেমনটা নয়, ওটা করে রাখতাম যাতে কেউ তার দিকে আর কুদৃষ্টিতে না তাকায়। দোয়া করি তোমার এই ইচ্ছেটাও পূরণ হোক। হবে না কখনো, জানি। কেন, তোমার বয়ফ্রেন্ড গল্প লিখতে জানে না? আমার বয়ফ্রেন্ড আছে নাকি স্বামী আছে সেটা আপনাকে বলবো না। বললে কি আর না বললে কি, আমি তো আর তোমার সাথে প্রেম করব না, কারণ আমার স্ত্রী আছে। তাই নাকি? তাহলে আপনার স্ত্রী তো অনেক লাকি। আপনি যে রোমান্টিক। মোটেই না, আমার বউ আমার সাথে থাকে না এবং আমাকে ভালোবাসেও না। আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছে, তার তো নিজেকে ধন্য মনে করা উচিত। আমার স্বামী এমন হলে নিজে তার সব কথা শুনতাম, সে যা যা বলতো তাই করতাম। আমার বউ মনে হয় লেখকদের অনেক ভালোবাসে। হঠাৎ দেখে চমকে দিয়ে বলবো আমি অসমাপ্ত কাব্যকর, আর সেদিন তার ফেসবুক আইডির সাথে ওপেন রিলেশনশিপ দিব বা ম্যারিড দিব, সাইমার মন খুশি হবে। কি সব ভাবছি একা একা। সাইমা তো আমাকে ভালোবাসে না, তবে আমি তো তাকে ভালোবাসি। আর আমি তো এতটা খারাপ না যে আমাকে ভালোবাসবে না। দেখি কি আছে কপালে। শালি জীবনটা তেজপাতা করে দিয়েছে। বিয়ে করেছি 2 মাস আগে, এখন পর্যন্ত এক খাটে দুজন ঘুমাতে পারলাম না। ওকে, তাহলে ভালো থাকেন, রাত ভালোগুলোই ঘুমাবেন, কাল সকালে আবার কলেজে যেতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। তবে একটা কথা সত্য, আমি জানি তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, আর সে তোমার জন্য সবকিছু করতে পারে। তোমার কষ্ট কখনো সহ্য করতে পারবে না। তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে, তোমার হাত ধরে অনেকটা পথ হাঁটতে যায়। কে আপনি বলুন তো? আমি তো আপনাকে বলি নাই যে আমার বিয়ে হয়েছে। আপনি এত কথা কিভাবে জানলেন? এইসব বিষয়ে কে আপনাকে জানালো? সত্যি করে বলুন, আপনি কে? না হলে কিন্তু অনেক খারাপ হবে, বলে দিলাম। আরে আমি তো এমনিতে বললাম তোমার মনের খবর বের করে নেওয়ার জন্য যে সত্যি সত্যি কি তোমার বিয়ে হয়েছে কিনা। আর তুমিও না আমার পাতানো ফাঁদে পা দিলে। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি যেই হন না কেন আমাদের সব বিষয় জানেন। আরে না, এমনি কথা বের না নেওয়ায় বললাম। আগে মানুষের কাছে শুনতাম যে মেয়েদের হাঁটুর নিচে থাকে বুদ্ধি, আর সেটা দেখলাম সত্যি মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। আমি আন্দাজে কি 2-4টা কথা বলছি, আমি জানি না ঠিক হয়েছে কিনা। আর তুমিও কিনা সে সঙ্গে সঙ্গে কথা বলছো। আর তুমি যদি সত্যি সত্যি বিবাহিত হয়ে থাকো, তাহলে তোমার স্বামী পিকচার দিবা, আমি দেখবো যে তোমার স্বামী দেখতে কেমন।
সত্যি আমি বিবাহিত। আমার স্বামী দেখতে অনেক সুন্দর, একদম হিন্দি সিনেমার নায়কের মতো। তার ঠোঁটগুলো অনেক লাল, মনে হয় লিপস্টিক দিয়েছে, কিন্তু বাস্তবে তা না। আসলে অনেক সুন্দর, তবে হয়তো আপনার মতো এত পারদর্শী না। আছে এইসব কথা বাদ দেন, আপনার নামটা বলেন যে আপনার নাম কি, আর সাথে একটা পিকচার দেন। আপনাকে দেখার অনেক ইচ্ছা, আমার একটা পিকচার দেন প্লিজ। দিব তো, সময় হলে তোমাকে সব দিব। আর এখন বাই, অনেক রাত হয়েছে, ঘুমাবো। বাই। সকালে ঘুম থেকে উঠলাম এবং রিক্সা চালককে ফোন করলাম যাতে সাইমাকে নিয়ে আসতে পারে। সকাল 9:30 বাজে। এ সময়ে তো কোনো রিক্সা পাওয়া যাবে না, অনেকটা পথ হেঁটে যেতে হয় রিক্সার জন্য। আজ দেখি রিক্সা চালক এসে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? যাই হোক, এ খালি যাবেন? জি মামুনি, আপনার জন্য দাঁড়িয়ে আছি। মানে কি? কিছুই তো বুঝলাম না। মানে হলো যে আমাকে নাজমুল বাবা পাঠিয়েছে আপনাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য, আর এখন থেকে আপনাকে কলেজে যাওয়া এবং আসার জন্য কোনো রিক্সা খুঁজতে হবে না। আমি রোজ রোজ আপনাকে কলেজে নিয়ে যাব এবং সেখান থেকে নিয়ে আসব। তার মানে কি? আমি কি তাকে বলেছি আমার জন্য এসব ব্যবস্থা করতে? আপনি একটু দাঁড়ান, আমি তাকে এখনই ফোন করছি। জি মামুনি, সাইমা নাজমুলকে কল দিয়েছে। কিরে, আর সূর্য দক্ষিণ দিকে উঠলো নাকি? সাইমা কল দিছে, যাক কলটা ধরে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাকে বলেছি যে আমার যাইতে সমস্যা হয়, আমার জন্য রিক্সা ভাড়া করে দেন? আমার বউ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকবে কেমন না? এতই যদি বোঝেন তাহলে আপনি এসে কলেজে পৌঁছে দিলেই তো পারেন। তুমি সত্যি বলেছো তো? বলো, কিসের চড়ে কলেজ যাবা? সাইকেল, বাইক বা 4 চাকা? 4 চাকা মানে? মানে হলো আমাদের একটা কার আছে, আই মিন লিপলি। পিলপিলি কি? আরে বাদ দাও, মজা করে বলেছি। শোনো, আমি তোমায় নিতে যাচ্ছি। নিতে যাচ্ছি মানে? তুমি তো বললে যে আমি তোমাকে নিতে যাই। এই রে, আবেগে মনের কথা বইলা ফেলেছি। কি হলো, কথা বলো। আরে আমি তো আপনাকে ওইসব রাগে বলেছি। আমি না আপনাকে বলেছিলাম আমার জন্য ভাবতে হবে না? এসব কি? তার মানে কি আমি রিক্সা পাঠিয়েছি তাই তুমি রাগ করেছো? অনেক। সাইমার সামনে অনেক বিপদ, ওই তিতুমির যখন তখন সাইমার ক্ষতি করতে পারে। তারপর তুমি এখন ওই রিক্সাতে উঠবে এবং সোজা কলেজে আসবে। বললাম না যাব না। এই যা বলেছি তাই করো। কোনো কথা নাই। কি হলো, কথা বলছো না কেন? এত জোরে কেউ চিৎকার করে ভয় করেছি, আর একটু হলেই তো আমার ফোনটা বোমার মতো ফুটে যেত। যা বলেছি তাই করো। করেছি তো। আপনার চিৎকার শুনেই আমি সোজা রিক্সাতে উঠছি, আর রিক্সা চালক আমায় নিয়ে কলেজের দিকে যাচ্ছে। এই তো গুড গার্ল। ও মা। লাগবে না, এমন ভাবে কেউ রাগ দেখায়? আমি এমনই, কেউ আমার কথা না শুনলে খুব রাগ ওঠে। আর শোনো, সাবধানে থেকো, কোনো বিপদ হলে আমায় ফোন দিও। আমি জানি আপনি থাকতে আমার কোনো বিপদ হবে না। তারপর আচ্ছা 3-4 দিন পরে। মামুনি চলেন, আপনাকে কলেজে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চাচা, আপনাকে একটা কথা বলি। বলেন। আচ্ছা, তিনি আপনাকে কত করে টাকা দেয় আমায় কলেজে দিয়ে আসার জন্যে? আমরা তো অনেক গরিব, অনেক কষ্ট করে আমি আমার সংসার চালাতাম, কিন্তু হঠাৎ একদিন আমার ছেলে বড় অসুখ হলো। আমি আর আমার স্ত্রী আমাদের ছেলেকে মেডিকেলে নিয়ে গেলাম। সেখানে শুনলাম আমার ছেলের অপারেশন করতে 25,000 টাকা লাগবে, না হলে আমার ছেলেকে বড় ধরনের সমস্যা হবে। আমরা অনেকের কাছে হাত পাতলাম, কিন্তু কেউ কোনো সাহায্য করলো না। তাই আমি আর আমার স্ত্রী রাস্তাঘাটে বসে টাকা জোগাড় করতে লাগলাম। ঠিক তখনই নাজমুল বাবার সাথে দেখা হয়। সে সব কথা শুনে অপারেশনের টাকা দিয়েছে এবং আমাকে এই রিক্সাটা কিনে দিয়েছে। তাই আমি তার থেকে কোনো টাকা নিতে চাইনি এবং নিবও না। আমার স্বামী তো দেখছি অনেক বড় মনের মানুষ। আল্লাহ তোমায় অনেক ধন্যবাদ আমার জীবনে এমন কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমি যেন তার জীবন ভর সেবা করতে পারি। কিন্তু বিশ্বাস করেন মামুনি, তিনি আমায় দিনে কত আয় করি সে অনুযায়ী সমস্ত টাকা দিতে চলেছে, কিন্তু আমি না করে দিয়েছি। আপনি নিলেই তো পারেন, শুনেছি তাদের অনেক টাকা। এমন সময় রিক্সার সামনে একটা গাড়ি আসলো, কিছু ছেলে এবং তিতুমির বের হয়ে আসলো। এই তো সেই গুন্ডাটা যার কথা নাজমুল বলেছিল আমায়।
তিতুমির, তুমি আমার পথ এইভাবে থামালে কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, রাস্তা আটকানোর জন্য আমি দুঃখিত, কিন্তু কি করব বলেন, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মানে কি কি বলছো এসব? কিছুই তো বুঝলাম না। মানে হলো তোকে আজ কিডন্যাপ করব, তোরে নিয়ে আজ রাতে সবাই মজা করব। যদিও বিবাহিতা তাও সমস্যা নাই, তুই দেখতে অনেক সুন্দরী। কুত্তার বাচ্চা, তোর বাসায় তোর মা বাবা নেই? রিক্সা চালক হয়ে আমার কলার ধরার সাহস? এই তোরা এই রিক্সাওয়ালাকে একটু আদর করে এমন ভাবে করবি যাতে 2-3 দিন মেডিকেলে পড়ে থাকে, আর আমি এই মামনিকে সামলাচ্ছি। আমার স্বামী তোকে ছাড়বে না কুত্তার বাচ্চা। সেটা পরে দেখা যাবে, কিন্তু তার আগে তোর দেহে এমন দাগ দিব জীবনভর সে দাগ তুলতে পারবি না। তোরা রিক্সা চালককে সামলে আয়, আমি মামনিকে নিয়ে গাড়িতে উঠছি। ছাড় আমায় শয়তান, আমি জানতাম না তুই এমন। আজকেই জানতে পারবে আমি কত বড় খারাপ আর কি কি করতে পারি। সবার সাথে বসে নাস্তা করছিলাম, এমন সময় রিক্সা চালকের ফোন আসলো। হ্যালো চাচা। বাবা, তুমি তাড়াতাড়ি কলেজের মোড়ে আসো, ওই ছেলেটা মামুনিকে তুলে নিয়ে গেছে। কোন ছেলেটা? তুমি যার পিকচার দেখিয়েছিলে আমায়। ও, তার মানে তিতুমির। ওই ছেলেটাই। বাবা, তুমি তাড়াতাড়ি মামুনিকে বাঁচাও, না হলে ওই শয়তানটা অনেক বড় ক্ষতি করবে। কোথায় নিয়ে গেছে সাইমা, জানেন কি? আমি দেখতে পারিনি, একটা গাড়িতে করে তুলে নিয়ে গেছে, তার সাথে কিছু ছেলেও ছিল। আপনার কিছু হয়নি তো? হাত ছিলে গিয়েছে এবং একটু মাথা ফেটেছে। আমায় নিয়ে চিন্তা করবেন না, তুমি মামুনিকে বাঁচাও। ওকে চাচা, আপনি মেডিকেলে যান, আমি তিতুমিরকে দেখছি। তিতুমির, তোর কপাল অনেক দুঃখ আছে। এক্লাস, মশুর, রিপন, বেলাল সবাইকে ফোন করে বললাম যে সাইমাকে কিডন্যাপ করা হয়েছে। আজকে বিলের ভিতরে সাইমাকে খুঁজে বের করতে হবে। তোরা সবাই কলেজের মোড়ে আয় তাড়াতাড়ি। তারপর সবাই কলেজ মোড়ে একসাথে হলাম, সবাইকে সব দিক যেতে বললাম, আর সাইমার তিতুমির কোনো খোঁজ পেলেই ফোন করে জানাতে বললাম। তারপর সোজা থানাতে গিয়ে একটা কেস করলাম তিতুমিরের নামে। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, আমরা কোথাও পেলাম না সাইমাকে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল, তবুও কোথাও খুঁজে পেলাম না সাইমাকে। এমন সময় তিতুমিরের কল আসলো। কিরে, এতক্ষণে মনে হয় গোটা পলাশবাড়ি খুঁজে ফেলেছিস, তাই না? তাড়াতাড়ি পুলিশকে ক্লাসের ফোন কল দিয়ে তিতুমিরের লোকেশনটা ট্যাগ করতে বললাম। কিরে, হাঁপিয়ে গেলি নাকি? মুখ দিয়া কথা নাই। তোর বউটা কিন্তু একখান জিনিস মাইরি। যদি সাহস থাকে, কলিজা থাকে, দম থাকে, তাহলে আমাদের খুঁজে বের করে তোর সাইমাকে উদ্ধার করে নিয়ে যা। বাই। শোন, সাইমার যদি কিছু... তারপর পুলিশকে কল করে বললাম লোকেশন ট্র্যাক করেছে কিনা। না, হয়নি। তুমি যদি তার সাথে আর 3-4 সেকেন্ড কথা বলতে, তাহলেই আমরা তার লোকেশন ট্র্যাক করতে পারতাম। 29 সেকেন্ড হতেই সে কল কেটে দিয়েছে। ও শিট, প্লিজ আপনারা একটু চেষ্টা করুন। আমি জানি ওই তিতুমির অনেক খারাপ, সাইমার অনেক বড় ক্ষতি করতে পারে ও। আমরা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারপর সবাইকে কল করে ডাকলাম, বললাম তিতুমিরের বাপ, ভাই, বোন যা আছে সবাইকে তুলে আনতে হবে। সোজাভাবে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতেই হবে। এমন সময় তিতুমির আবার কল করলো, কিন্তু তিতুমির না, সাইমা কথা বলছে। আমাকে বাঁচান প্লিজ। তুমি এখন কই, জানো কি? হ্যাঁ, আমি এখন। কি হলো, তাড়াতাড়ি বলো। তারপর তিতুমির কথা বলা শুরু করলো। ভাবছিলাম তোর বউয়ের সাথে বেশি রাত হলে বাসর রাত করব, যাতে কেউ চিৎকার না শুনতে পায়, কিন্তু সেটা আর হলো না। তাই তোর বউয়ের সাথে এখনই বাসর রাতের কাজটা সেরে নেব। তিতুমির শোন, আবার ফোনটা কেটে দিল। তোরা আমার কাছে কি চাস? ম্যাডাম জি, এখনো বুঝেন নাই আমরা কি চাই? তোদের এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। নাহাজুল ঠিকই খুঁজে বের করবে তোদের। সেটা কখনো সম্ভব না। আমি ভালো জানি নাহাজুল সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তোর কপাল খারাপ, নাহাজুল এখানে কখনো আসবে না। এখানে আসবে না কেন? কারণ এটাও তো নাহাজুলের বাসা। এখানে তোর স্বামী মারামারি করার সমস্ত কিছু রেখে দেয়। এটা পুরনো বাড়ি, কলেজ মোড় থেকে 3 মিনিট আসলেই এই বাড়িটা। তোর স্বামী আমাদের খুব কাছাকাছি চাইলে 3 মিনিটে আসতে পারে, কিন্তু কখনো আসবে না এখানে, কারণ এটা তারই বাসা। আমার স্বামী আমার এত কাছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আর সেও কিছু করতে পারছে না। সে তো জানবেই না যে আমি এখন তার বাসায় আছি।
সাইমা, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। সেটা হলো তোর স্বামীকে কল দিয়েছিস, তাই অধিক রাত পর্যন্ত আর অপেক্ষা করতে পারবো না। যা করার এখনই করতে হবে। তিতুমির সাইমার দিকে আস্তে আস্তে আসছে, আর সাথে বন্ধুরাও সাইমার হাত ধরেছে। এই শালির বেটির দেখছি অনেক তেজ, চেয়ারের সাথে বেঁধে ফেল। সাথে সাথে সাইমাকে চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো। তিতুমির বলল, তোর অনেক তেজ তাই না, দাঁড়া। স্কুল ব্যাগের ভিতর থেকে একটা ইনজেকশন বের করলো এবং বলতে লাগলো, এটা সেক্সুয়াল ইনজেকশন। এটা তোর শরীরে গেলেই তুই আপনা আপনি সব খুলে দিবি। তারপর কাজ সেরে তোকে নাহাজুলের বাসার সামনে ফেলে দিয়ে আসবো। অনেক ভয় পাচ্ছে এবং পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না, কারণ সে চেয়ারের সাথে বাঁধা। আল্লাহ, তুমি আমায় এই নরপশুদের সাথে থেকে রক্ষা করিও। ইনজেকশনটা হাতে নিয়ে আস্তে আস্তে সাইমার দিকে আসতেছে। তিতুমিরের সাথের বন্ধুরা পেছনে পিছনে আসতেছে এবং হাসতেছে। অনেক চিৎকার করছে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। মনে মনে ভাবছে, এই নরপশুদের সাথে বুঝি নিজেকে সঁপিয়ে দিতে হবে। আর এমনটা যদি হয়, তাহলে আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিব, কারণ এই মুখ কাউকে দেখাতে পারবো না। ভালো থেকো নাহাজুল ইসলাম। তোমায় বলা হলো না, আমি তোমায় ভালোবাসি। ইনজেকশনটা নিয়ে সাইমার একেবারে কাছাকাছি এসেছে আর হাসতেছে। ঠিক সময় মতো আমি আর বন্ধুরা হাজির হলাম। দেখি তিতুমির সাইমার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সবাই যার যার যেসব জিনিস ছিল তা দিয়ে মারামারি শুরু করলাম। আপনারা হয়তো ভাবছেন, নাহাজুল এত তাড়াতাড়ি ওইখানে গেল কিভাবে। চলুন একটু পেছনের কাহিনীতে যাই। তিতুমিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবি? দোস্ত, আঙুলটা একটু বাঁকা করতে হবে আর কাটা দিয়ে কাটা তুলতে হবে। চল। কোথায় যাব? আরে মারামারি করতে যাব, যন্ত্রপাতি লাগবে না? পুরোনো বাড়িতে গিয়ে চেন, লাঠি আর 1-2 খান চাইনিজ কুড়াল বের করবি, না হলে তিতুমিরের মা বাবা ভয় পাবেন আমাদের দেখে। চল। ভিতরে ঢুকতে তিতুমিরের কথা শব্দ এবং সাইমার কথা চিৎকার শোনা যাচ্ছে। সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে জানিয়ে মারামারি শুরু। 5 মিনিটের ভিতর পুলিশ চলে আসলো এবং সবাইকে নিয়ে গেল। তারপর ধন্যবাদ। লাগবে না। ওকে, না লাগবে না। একটা উপকার করেন। কি উপকার করতে পারি বলো? আমার বাসায় একটু পৌঁছে দিয়ে আসেন, আমার ভয় লাগতেছে অনেক। এখলাস, রিপন, বেলাল আর মশুর, তোরা একটু বাইরে যা তো। ওরা তো বাইরে যাবে কেন? বলা যায় না এখন কি করব তোমায়। মানে হলো ওদের সামনে তো আর তোমায় থাপ্পড় মারা যাবে না, ওরা তোমার স্টুডেন্ট। একদম শান্ত, কোনো কথা নাই। সব বন্ধুরা বের হয়ে যাওয়ার পরে কি বললা তুমি? আরেকবার বলো শুনি। কই কিছু না তো। না, একটু আগেই তো বলতে চাই, বলো। কি বলতে চাইছিলাম ভুলে গেছি। ওকে চলো। কোথায়? কোথায় মানে? আমার বাসায় যাবে তুমি? না, আমি যাব না। যাবে না কেন? আপনি তো পড়াশোনা শেষ করেননি, এখন আপনার বাড়িতে, তাও এত রাতে আপনার বাসায় গেলে মা বাবা কি ভাববে? কি হলো বলো? এমনি যাব না। যাবে না মানে? তোমার বাপ মা যাবে আজ। প্লিজ জোরাজুরি করেন না, আমি যাব না বলছি, যাব না। চুপ করে থাকো, কোনো কথা বলবো না। সকল বন্ধুদের বিদায় দিলাম এবং বললাম, ধন্যবাদ দোস্তরা, তোরা সাহায্য না করলে আমার স্ত্রী খুব সহজে খুঁজে পেতাম না। তারপর ওরা চলে গেল। এমন সময় রিক্সা চালক ফোন করেছে, কল ধরলাম। হ্যালো চাচা, কেমন আছেন এখন? আমি তো অনেক ভালো, কিন্তু মামুনির খোঁজ পেয়েছো কি? চিন্তা করিয়েন না, আমার সাথে আছে। আচ্ছা, এখন বাসায় যাচ্ছি, আপনি রেস্ট নিন, বাই। সাইমাকে নিয়ে বাসায় যাচ্ছি। সাইমা বলল, আমি যাব না, প্লিজ আমার বাসায় পৌঁছে দিন। ওকে চলো, তোমায় বাসায় পৌঁছে দেই। আপনাকে একটা কথা বলি। বলো। আপনি এত রাগী কেন? আর ওইভাবে একটু মারামারি করে কেন? কি হয়েছে? করলে কি হবে? কোনটা একটা জানি না। আপনাকে অনেক ভালোবাসি, আপনার কিছু হলে আমি বাঁচবো না। করলে কিছু হবে না, এমনি জানতে চাইলাম। তোমাকে এভাবে মারবো একদিন আমার কথা না শুনলে। ইস, সব কত, ওই আশা পূরণ হবে না। সাবধানে থাকো। দেখতে দেখতে সাইমার বাসায় চলে আসলাম। তারপর চাবি দাও, আমি রুমের দরজা খুলি। ফুলের গাছের টবের ভেতর দেখেন আছে ওইখানে। এখানে কেউ চাবি রাখে? কেউ নিয়ে রুমে সব জিনিস চুরি করে নিয়ে যাবে তো।
আপনার মতোই চোরাই আসবে। মানে কিছু না, আমার রুম থেকে কিছু চুরি হলে আপনাকেই ধরবো, কারণ আপনি শুধু জানেন আমি এখানে চাবি রাখি। আজ থেকে তুমি এখানে থাকতে পারবে না ভিড় করে। মানে বুঝলাম না। না কিছু না, ভিতরে চলো। ভেতরে চলো মানে কি? আপনি বাসায় যান। আরে যাবো তো পরে, একটু রেস্ট নেই। তুমি ফ্রেশ হয়ে আছো, আমি আমার খাটে শুয়ে আছি। ওকে, যাচ্ছি। 5 মিনিট পর সাইমন বাইরে আসলো। চুলগুলো ছেড়ে দেওয়া কোমর নিচে পড়েছে। ঘন কালো চুল দেখে আমি কেমন জানি ঘাবড়ে ভিতরে চলে যাচ্ছি। ইচ্ছা করছে বিছানায় শুয়ে ওকে আদর করি, কিন্তু তা এখন করা যাবে না, কারণ আজ এমনি সাইমার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তারপর বললাম, সব কাপড় চোপড় গুছে নাও, তাড়াতাড়ি অনেক রাত হয়েছে। বাসায় আম্মু চিন্তা করছে। চিন্তা তো করারই কথা, আপনি চলে যান, আমি দরজা লেগে দিয়ে ঘুম আসবো। তোমার কাপড় গুছিয়ে নিতে বললাম না? আমি তো যাব না, আর আপনি না আসার সময় বললেন যে আমায় পৌঁছে দিয়ে আপনি বাসে চলে যাবেন। ওইটা তো মজা করে বলেছিলাম, তোমার কাপড় চোপড় গুলো নিয়ে আসার জন্য, কারণ আমার বাড়িতে তো কাপড় চোপড় নেই। আর তুমি তো ভালো করে জানো আমি যেটা বলি সেটাই করি। চলো। আমি কম রাগি না। বলা শেষ করতেই একা একা আমার সব কাপড় গুছিয়ে নিচ্ছে। সবগুলা কাপড় গুছিয়ে নেওয়ার পরে বললাম না যাব না। যাবা না মানে কি? এই কি করছেন? পড়ে যাব তো। এরকম করে তোমায় নিয়ে যাবো আজকে। এই ছাড়ুন, আমি এমনিতেই যেতে পারবো। আল্লাহ আমার 2টা পা দিচ্ছে। লজ্জা পাইছো? কিসের লজ্জা? কোন একটা? কি বললা? কই কিছু না। বলা শেষ না হইতেই হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আমি যাবই না, জোর করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। এত রাতে গেলে শ্বশুরে আম্মা কি ভাববে? আর আমায় যদি তাড়িয়ে দেয়, কারণ আমি তো এতিম, তারা যদি আমায় না মেনে নেয়? তারপর কি হলো? আপনার বাসা কত দূরে? আরে আসোই না আর একটু। বলছিলাম কি, আমার না গেলে হয় না? এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো তোমার। আমার তো এতগুলো দাঁত হয়নি এখনো। যে কটা হয়েছে সে কটাই ফেলাবো। এখন চুপ করে থাকো, বাসার সামনে চলে আসছি। এটা আপনার বাসা? কি হয়েছে? না কিছু না। বাপরে বাপ, এত বড় বাড়ি, ভেতরে যাইতেই ভয় লাগছে। কিছু না হলে ভালো। এখন চুপ করো, আমি আম্মুকে ডাক দিচ্ছি। তারপর আম্মুকে ডাক দিলাম, আম্মু আম্মু। কিরে, তোর আবার কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? রাত 10টা পার হয়েছে, মনে হয় এই মহিলা বলছে কি এত তাড়াতাড়ি ফিরলে কেন? বুঝতেই পারছি, মায়ের জন্যই ছেলে এমন গুন্ডা হয়েছে। আরে আম্মু আসো নি, তাড়াতাড়ি আসো। কাকে এনেছি দেখো এসে। এত রাতে আবার কারে আনলি? আরে বাইরে আসোই না একটু। আম্মু বাইরে আসতেই দেখো কাকে আনছি। এই মেয়েটাকে? তোমার ছেলের বউ। মেনে নিবা কিনা জানি না, ওর নাম সাইমা। আমি ভিতরে গেলাম। হাই রে, গুন্ডাটা আমায় একা ফেলে যাচ্ছে না। না জানি আম্মা জান কি বলে এখন। এমনি লজ্জা লাগতেছে আমার। নাহাজুল ভেতরে যেতেই মায়ের পা ধরে সালাম করতে ধরলাম। এ কি করছো মা? তোমার জায়গা তো আমার বুকে, ভিতরে আসো। কি গো, কারে বুকে আসতে বলো? দেখো তোমার ছেলে বউ এনেছে। তাই নাকি? তো বাইরের কথা বলবে নাকি ভেতরে আনবে? দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। জি চলুন। ভিতরে যাওয়ার পর সবার সাথে পরিচিত হলাম, কিন্তু সবার মাঝে পিচ্চিকে খুঁজছিলাম, মানে নাজিমকে। ওর কথা মনে হলেই কেমন জানি লজ্জা লাগতেছে আমার। দেখলে কি বলবে? উপরতলা থেকে নাহাজুল বলে উঠলো, সাইমা নাস্তা অনেক ক্ষুধা লাগছে। উনি কি বলে এসব? আমি আজকে আসলাম আর আজকে এসব বলতেছে? এসব কি বলতেছিস তুই? আজকেই আসলো আর আজকে এসব বলতেছিস? আয়, আমি সব রেডি করতেছি তোদের জন্য। যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উঠলাম। আন্টি, আমি কোন রুমে ঘুমাবো? আন্টি মানে আম্মু কি বলবো? আর বিয়ের পরে স্ত্রী স্বামীর সাথে থাকে, এটা সাধারণ বুদ্ধিটুকু নেই, এমনি মাস্টার হয়েছে। আমি তো কথা শেষ না হতেই নাজিম চলে এসেছে বাবার সাথে। আরে ম্যাডাম, আপনি এত রাতে? কি আমি পড়তে চাইনি দেখে চলে আসছেন? সরি ম্যাডাম, আর মিস করব না। না মানে? কিসের মানে? আর নাজিম শোন, আজ থেকে সাইমা তোর ভাবি, আমার বিয়ে করাবো। কথা বলা শেষ না করতেই নাজিম সাইমাকে গিয়ে জড়িয়ে ধরলো।
চলো ভাবি আর তুমি আর আমি একসাথে ঘুমাবো। এই পিচ্ছি তো দেখছি আমার স্বামী থেকেও বেশি চালু। আমি তার ভাবি শুনতেই আপনি থেকে তুমি আনছে, আবার নিজের রুমে ডাকতেছে। কি শয়তান রে বাবা। তোর রুমে যাবে মানে? বিয়ে করেছে আমি, আমার বউ আমার রুমে থাকবে, তোর রুমে কেন যাবে? তোরা এতজনে এত কথা বললে বৌমা তো পাগল হয়ে যাবে। সবাই চুপ, আমি বৌমার সাথে কথা বলি। যা বলার একটু তাড়াতাড়ি বল, অনেক রাত হয়ে গিয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা বৌমা, তোর বাবা মার নাম কি? তারা কোথায় থাকে? আসলে বাবা, আমার মা বাবা অনেক আগে মারা গিয়েছে। এতিমখানায় থেকে পড়াশোনা করেছি, তারপর কষ্ট করে পড়াশোনা করেছি। কে বললো তোর মা বাবা নেই? আমরা তো আছি। পাগলি মেয়ে, কাঁদে না, আমার বুকে আয়। আল্লাহ তুমি মহান। আমি নামাজ পড়ে যা যা আশা করেছি, তোমার নিকট ফরিয়াদ করেছি, সে সব কিছুই তুমি পূরণ করে দিয়েছো। পেঁয়াজ আমার সাথে থাকবে। চলো না ভাবি, চলো না। চুপ, তুই একটা বিয়ে কর যা। আপনি কি ছোট বাচ্চার সাথে এইভাবে কথা বলে? নাজিম তুমি যাও ঘুমাও, কালকে তোমার সাথে থাকবো। ও হ্যালো, কারে ছোট বাচ্চা বলছো? নাজিম 5ম শ্রেণীতে পড়ে, ছোট কেমনে হবে? চলো আমার সাথে, নতুন আসছে তো তাই জানো না যে নাজিম কেমন। আমার হাত ধরে নিয়ে গেল উপরের রুমে। ভেতরে গিয়ে দেখি রুমটার চারপাশ দিয়ে রেশমি কাপড় লাগানো। ঘরটা অনেক সুন্দর। বড় সাইডে একটা দোলনা আছে, তার পাশের সাইডে একটা কম্পিউটার এবং ল্যাপটপ সেজে রাখানো। বিছানার দিকে নজর যেতেই দেখি খাটের উপরে একটা গোল্ডেন কালারের চাদর। সব মিলিয়ে বাসর ঘরের মতোই লাগছে মনে মনে। এমন সময় পেছনে তাকিয়ে দেখি ও মা, একে আমার স্বামী দেখি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছে। এরকম অবস্থায় দেখবো ভাবিনি। তারপর বললাম, এ কি আপনি লুঙ্গি পরছেন কেন? আমি লুঙ্গি ছাড়া ঘুমাতে পারি না, হয় লুঙ্গি না হয় 2 কোয়ার্টার প্যান্ট পরি। বলো, লুঙ্গি খুলে 2 কোয়ার্টার প্যান্ট পরবো নাকি? আপনার বডি দেখি কেমন জানি লাগতেছে, আর 2 কোয়ার্টার পরলে কেমন জানি লাগবে, তার চেয়ে লুঙ্গি বেস্ট মনে করি। লুঙ্গি পরাই ভালো, চলো বিছানায় চলো। মানে কি আপনি আর আমি একসাথে থাকবো? জি, খালি খাবোই না, আজকে খেলা হবে। কিসের খেলা বুঝলাম না। খেলা বুঝো না? দাঁড়াও। তারপর সাইমার হাত ধরে একটা পা ঘুরে সোজা বিছানার উপর ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি ওর উপরে শুয়ে পড়লাম সাইমার বুকের উপর। সাইমা ঘন ঘন শ্বাস নিচ্ছে, কেমন জানি একটা ঘরের ভিতরে ফেলে দিলাম ওকে। এইসব করতে লজ্জা করে না আপনার? না, করে না, আমি তো আমার বউয়ের সাথেই করছি, লজ্জা কিসের? নির্লজ্জ একটা, আমার উপর থেকে সরুন, আমি উঠবো। কি আবার লজ্জা নেই? দাঁড়াও দেখাচ্ছি। 3 মিনিট পরে। আচ্ছা, আপনি কি পাগল নাকি? কেন, কি করলাম আমি? আর একটু হলেই তো মরেই যেতাম আমি। এমন ভাবে কেউ এসব করে? ছি ছি ছি। আচ্ছা শোনেন। বলেন। যাও, নাইট ড্রেস পরে আসো, ঘুমাবো। আপনি বুকের ওপর থেকে না শুনলে উঠবো কিভাবে? এরকম দেখে কেমন যেন করছে। নাইট ড্রেস পরলে না জানি কি করে বসে। ওহ সরি, যাও তাড়াতাড়ি আসো। যাচ্ছি। তার আগে এটা বলুন যে আপনি লুঙ্গি পরে ঘুমাতে পারেন তো? পারি, কিন্তু আগে পারতাম না। কেন, কি করতেন? আরে বলো না, প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে উঠে দেখি লুঙ্গি নেই, বিছানার উপর খুঁজে দেখি লুঙ্গি নেই। সে কি, তাহলে লুঙ্গি কই গেল? অনেক খোঁজার পর দেখি লুঙ্গি পেলাম খাটের নিচে। কি কাণ্ড! শুধু তাই নয়, দ্বিতীয় দিনও তার ব্যতিক্রম হলো না। কেন, লুঙ্গি আবার খাটের নিচে গিয়েছিল নাকি? আরে না, সকালে উঠে দেখি আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। কেন? ঘুম থেকে উঠে মাথাটা একটু ঠিক হওয়ার পর দেখি লুঙ্গি আমার চোখের উপর থাকায় চোখে কিছু দেখতে পাচ্ছি না। থামেন থামেন, আর বলতে হবে না, বুঝতে পারছি সব। তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর, ইচ্ছে করছে আরো একটা কিস করি। এই না না থাক, এটা লাগবে না। আপনার রুমে সবই আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হলো কোল বালিশ। আচ্ছা, আপনি কি কোল বালিশ ছাড়াই ঘুমাতে পারেন নাকি? একদম না, আমি ওটা ছাড়া থাকতে পারি না। তাহলে ওটা নাই কেন? তোমার নিচে রেখে উপরে আসলাম না, তখনই কোল বালিশটা পাশের রুমে রেখে আসছি। এটা মস্ত বড় ভুল করেছেন, যান ওটা নিয়ে আসুন। আমি তো ভুল করিনি, এখন বউ আসছে, ওটা লাগবে না? কোল বালিশের সব কাজ তোমায় দিয়ে সারবো। মানে কি কি কাজ করে? অনেক কিছু হাতের উপর দিয়ে রাখি, জড়ায় ধরে থাকি, তারপর মাঝে মাঝে পা তুলে দিয়ে রাখি, আরো অনেক কিছুই। আর কোনো কথা নয়,
যাও নাইট ড্রেস পরে আসো। নাইট ড্রেস পরতে যাচ্ছি আর ভাবছি এই গুন্ডাটা আজ রাতে আমায় মেরেই ফেলবে দেখছি। আমার উপর হাত পা তুলে দিলে আমি শেষ। কেন যে স্বামীর বাড়িতে আসলাম জানি না, আজ রাতে কি হাল করে ছাড়ে আমার এই গুন্ডাটা। 5 মিনিট পর সাইমা নাইট ড্রেস পরে আসলো। এত সুন্দর লাগছে বলে বোঝানোই যাবে। তারপর আসো বুকে আসো। দেখুন আমার খুব খারাপ লাগছে, অনেক রাত হয়েছে, ঘুমাবো। জানি আর সারাদিন তোমার উপর দিয়ে অনেক রকম ঝোঁক গিয়েছে। আজকে তোমায় জ্বালাবো না, আজকে তোমায় জ্বালানো ঠিক হবে না। তারপর আচ্ছা আমার কাছে আসো। আবার আপনার কাছে যাব কেন? যা বলছি তাই করে এখানে এসো, ঘুমাও। তার পাশে গিয়ে ঘুমাতে আমার মাথার চুলগুলো বিলি কেটে দিচ্ছে। তার গলা ধরে বলতে ইচ্ছে করছে আমিও আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু তা বলা হবে না কারণ পড়াশোনা এখনো শেষ হয়নি। কি এত ভাবছো? ঘুমাও। এই তো ঘুমাচ্ছি। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? দেখতে দেখতে সাইমা ঘুমিয়ে পড়লো আমার বুকের ভিতর নিয়ে। আমিও শুয়ে পড়লাম। একটু আগে যে মেয়েটা তোতা পাখির মতো সুন্দর করে কথা বললো, সে মেয়েটা এখন কত শান্তভাবে ঘুমাচ্ছে। কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি আমি আমার স্বামীর বুকের ভেতরে। কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছি না। অনেক কষ্টে আস্তে আস্তে হাতটা সরিয়ে উঠতে পারলাম, কারণ দেখলে আবার দুষ্টুমি করবে। এমনি নামাজটা মিস হলো। রুমের দরজা খুলতেই দেখি নাজিম হাজির। ভাবি তোমার এত দেরি করে ঘুম ভাঙলো? 6টা বাজে। আমার সাথে ছাদে চলো, ঘুরে আসি। আমি ফ্রেশ হয়ে রান্না করে যাব, তুমি রান্নাঘরটা দেখিয়ে দাও। আরে ভাবি তুমিও না কাল রাতেই আসলে আর আজকে রাতেই রান্নাঘরে যেতে চাইছো? আম্মু রান্নাঘরে আছে, চলো তুমি আর আমি ছাদে যাই। কিন্তু তোমার ভাইয়াকে ডেকে তুলতে হবে না। কোনো লাভ নাই, ভাইয়াকে 8-9টার আগে এ বাড়িতে কেউ তুলতে পারেনি। কেউ না পারলে আমি তুলবই, কয়েকটা দিন যাক। চলো না ভাবি ছাদে যাই। চলো। ছাদের উপর গিয়ে আমি তো অবাক, নানা রকমের ফুল গোলাপের গাছও আছে অনেক। সবগুলো গাছ ছাদের উপর চারপাশ দিয়ে অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে। নাজিমকে বললাম এইসব গাছ কে লাগিয়েছে? আম্মু নাকি? এসব গাছ আমি লাগিয়েছি। সত্যি? না, এসব ভাইয়া লাগিয়েছে। আমার স্বামী গাছ প্রেমী আছে দেখছি। এমন সময় নিচ থেকে আম্মু ডাকছে, মনে হয় নাস্তা বানানো শেষ। নিচে নামতেই সাইমা মা, তুমি ফ্রেশ হয়েছো? জি আম্মু। একটা কাজ করো, নবাবজাদাকে গিয়ে টেনে তোলো। এইটা আবার কে আম্মু? তোমার স্বামী। ও আচ্ছা, যাচ্ছি। রুমের ভিতর গিয়ে দেখি নবাবজাদা ঘুমাচ্ছে। এই যে শুনছেন, কয়টা বাজে? 8টা বাজে। এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? সাইমা তুমিও না, এত তাড়াতাড়ি কি ঘুম থেকে ডাকে? আরো 30 মিনিট পরে ডাক দিও, যাও। ওকে আম্মু এখনই ডাকছে আপনাকে। ওই সেমরি, এদিকে শোন। সেমরি মানে কি? কি বলছেন এসব? তোর কথা কানে যায় না? 30 মিনিট পরে ডাকতে বলছি, এখন যা। ওকে। নিচতলা যেতেই মা বলে উঠলো, কি রে মা, উঠলো না? না। বুঝতে পারছি, নিশ্চয়ই বকা দিছে। ওই এমনই, নাজিমকে তো ঘুম থেকে উঠেই পুরা বাসা দৌড়ে নিয়ে বেড়ায়, পরে আবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মানে কিছুই বুঝলাম না। ভাবি মানে হলো আমি ভাইয়াকে রোজ গিয়ে জোরে জোরে চিৎকার করে ডাকি, তাই রাগ হয়ে আমার একটা দৌড়ানি দেয়, পরে আবার রুমে গিয়ে ঘুমায়। ও আচ্ছা। এই তো সবাই আসছে, সবাই বসে পড়ো, আমি খাবার রেডি করে দেই। কিন্তু উনি তো আসলেন না। তুই ওর কথা চিন্তা করিস না, খেয়ে নে। নিজের খাবার নিজে খেয়ে নাও, তুমি ছোট নাকি? মা আমি খাইয়ে দিচ্ছি, সমস্যা নেই। নাজিম তুমি আমার পাশে বসো। ভাবির হাতে খেতে অনেক মজা। তাই নাকি? আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি। করো, কিন্তু খালি একটাই কারণ, ভাত খাবার সময় কথা বলতে নেই। প্রশ্নটা হলো, তুমি তো কলেজের মাস্টারি করাও আর ভাইয়া তোমার ক্লাস করে, তো ক্লাস করার সময় ভাইয়াকে কেমন করে ডাকো? আমি বলতে চাচ্ছি বাসায় যেমন আপনি করে বলো, ওইখানেও কি আপনি করে বলো নাকি? পিচ্ছি একটা ছেলে, অথচ কত বড় প্রশ্ন করে বসেছে। সে কি সাইমা, তুমি কলেজের টিচার নাকি? মা। তারপর সবকিছু খুলে বললাম, A to Z। আমার বৌমা দেখছি অনেক শিক্ষিত, আরেক আমার ছেলে আস্ত একটা গাধা। ভাবি আমার উত্তরটা পেলাম না।
তোমার উত্তরটা হলো তোমার ভাই আমার ক্লাসে আপনি করে বলে আর আমি তুমি করে বলি। ওই দেখো ভাইয়া উপরতলা থেকে আমাদের খাবার দেখতেছে আর দাঁত মাজতেছে, বেচারার অনেক ইচ্ছে। সবাই হাহা। নতুন বোমা পেয়ে আমার ছেড়ে খাওয়া দাওয়া শেষ করা হয়েছে। আর সাইমাকে তো বলেছিলাম 30 মিনিট পরে ডাক দিতে, এখন 40 বাজে, মানে 10 মিনিট শেষ হয়ে গেছে, তাও ডাকতে যায়নি। আর নিচে সবার সাথে হাসাহাসি করছে। আজকে দেখাবো মজা। ফ্রেশ হয়ে ড্রেস পরে সোজা অফিসে চলে যাওয়ার জন্য বের হলাম। নিচে তলায় নামতেই, কি রে, কোথায় যাবি? অফিসে যাব। নাস্তা করে যা। খোদা নেই, আমি গেলাম। আজকে কলেজে যাবেন না আপনি? আমি বলছিলাম কি, তুই সাইমাকে গাড়িতে করে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাস। সে একাই যেতে পারবে, তুমি তাকে গাড়ি ভাড়া দিয়ে দাও, এমনি যেতে পারবে। দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? কিছু না বলে সোজা বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। সাইমা, তুই কিছু মনে করিস না, তোর বাবা তোকে কলেজে পৌঁছে দিয়ে আসবে। না মা, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কি এমন করলাম যে তোর রাগ দেখাতে হবে? আমি তো তাকে ঘুম থেকে ডাকতে যেতাম, কিন্তু আম্মু যেতে মানা করলো। আর সকালে তুই করে বলেছে, সেজন্য তো আমারও রাগ হয়েছে। না খেয়ে বের হলো, একটা ফোন করে সরি বলি আর অফিসে খেয়ে নিতে বলি। রেডি হয়ে মা বাবার থেকে বিদায় নিয়ে কলেজে যাবার পথে কল দিলাম। অফিসে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, এমন সময় আবার কে কল দিল? এ কি, এ তো দেখছি আমার বউ কল দিয়েছে। যাই হোক, সকালে যা করেছে তার প্রতিশোধ তো নিতেই হবে। কল ধরতেই খেতে বলবে, কিন্তু এটা যাবে না, আমি খাওয়া শেষ করতেছি। তার চেয়ে ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি। কল কেটে দিল আর একবার কল দিই। আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। গ্রাহককে ব্লক SMS পাঠাতে চাইলে তার আগেই ফোনটা কেটে দিল। এত রাগ করেছে আমার উপর, কলটা তো ধরলই না, ফোনটাও বন্ধ করে দিল। কিছুই ভাল লাগছে না। 2 ঘন্টা পরে ফোন করলাম, দেখি রিপন 3টা মেসেজ দিয়েছে। একটাতে লেখা, আমার অনেক বিপদ, তুই ফোন বন্ধ করে রাখছিস। SMS-টা দেখে খুব তাড়াতাড়ি কল দিলাম। হ্যালো, কি হয়েছে? দেখতে দেখতে কলেজে পৌঁছে গেলাম। ক্লাসরুমে গিয়ে দেখি সাইমা ক্লাস নিচ্ছে। এতক্ষণে দেহে প্রাণ আসলো। সাইমাকে ঠিক দেখো না দেখার ভান করে রিপনকে ডাক দিলাম। রিপন চলে আসলো এবং সাথে নেহাকেও নিয়ে আসলো। কি হয়েছে বল? কালকে নেহাকে ছেলে দেখতে আসবে। ছেলে দেশের বাইরে থাকে। ছেলের মেয়েকে পছন্দ হলে কালকেই বিয়ে করে নিয়ে দেশের বাইরে চলে যাবে। বুঝলাম। আমার এখন কি করতে হবে সেটা বল। কিছু বুঝতেছি না, দেখেই তো তোরে ডাকলাম। নেহা, তুই রিপনকে বিয়ে করতে চাস? অনেক ভালোবাসি, কিন্তু বিয়ে করবো এত তাড়াতাড়ি? বিয়ে তো করতেই হবে, আজ অথবা কাল। তোরা যদি দুজনকে আপন করে পেতে চাস তাহলে আজকে বিয়ে করতে হবে, কারণ এটা ছাড়া ভালো রাস্তা দেখছি না। আমার মেহেদি ভাইকে বললে বিয়ে আটকাতে পারবে। কোন মেহেদি? যেটা বিদেশে থাকে এখন? ওরে আমি ম্যানেজ করে নিব। তোরা গাড়িতে গিয়ে বসে, আমি এ ক্লাস মশিউর নেগলাকে নিয়ে আসতেছি, তোদের বিয়েতে সাক্ষীকারী হিসেবে নিব বলে ওদের ডেকে আনলাম। এমন সময় সাইমা বলে উঠল, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? ম্যাডাম, আপনাকে বলতে চাচ্ছি না, বাই বলে এ ক্লাস নেগলা মশিউরকে গাড়িতে তুলে নিয়ে সোজা কাজী অফিসের দিকে গেলাম। বিয়ের কাজ সম্পন্ন হবার পরে ক্ষুধা লাগছে, তাই সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। খাওয়া দাওয়া শেষ করছি, এমন সময় নেহার বাসা থেকে কল দিয়েছে। নেহা তো ভয়ে কান্না শুরু করে দিয়েছে। নেহা, কি হলো? তুমি কান্না শুরু করে দিছো কেন? আমার বাসা থেকে কল দিয়েছে। দাও আমি কথা বলি। দে বেটা, তুই কেন কথা বলবি? তুই নেগলার ফোনটা দে। নেগলা, তুই বল নেহা তোর সাথে তোদের বাড়িতে আছে, 10টার দিকে বাড়ি পৌঁছাবে। নেহা তুই এভাবে বলে ফোন কেটে দিল। সকাল 10টার দিকে নাকি রাত 10টার দিকে? রাত 10টার দিকে। মানে আমি কি বাসরাত করব না? আরে বেটা, আমি তোদের ম্যাডামকে 2 মাস আগে বিয়ে করেছি, এখনো বাসরাত করতে পারিনি, আর তুই কেন এখন ছিছি? এসব বিষয় নিয়ে কথা না বলে এখন কি সমাধান করবি সেটা নিয়ে চিন্তা করে। নেহা, তোর বড় ভাই মেহেদিকে কল দে। আমার তো ভয় লাগতেছে। আরে কল দে না, আমি কথা বলছি। নেহার ভাই মেহেদিকে কল দেওয়ার পরেই আমাকে ফোন দিল। কল ধরতেই, নেহা কেমন আছিস? কিরে মেহেদির কি খবর? আপনি কে? আর নেহার ফোন আপনার কাছে কেন? মামা, কণ্ঠ শুনে চিনছেন না? বিদেশে গিয়ে বড়লোক হয়েছো। আরে নাহাজুল, না, তোর খবর কি? এই তো ভালো আছি। একটা দরকারি ফোন দিলাম।
বলো। শুনলাম তোর বোনকে নাকি কাল দেখতে আসবে। আসবে তো। মানা করে দিই যেন নেহাকে দেখতে না আসে। কিন্তু কেন? তোর বোন একটা ছেলেকে ভালোবাসে আর ছেলেটা অনেক ভালোবাসে ওকে, তাই আজ আমি ওদের বিয়ে দিয়েছি, কিছু মনে করিস না। ছেলেটা ভালো তো? ছেলেটা অনেক ভালো, আর আমার উপর তোর তো বিশ্বাস আছে নাকি? আমি থাকতে তোর বোনের কিচ্ছু হবে না। তোর বোন তো আমার বোন নাকি? শালা এখনো একটুও বদলাসনি তুই। তোরে অনেক মিস করি রে। আচ্ছা ভালো থাক ভাই। আর শোন, আমি চাই তুই সবকিছু মেনটেন করবি, আর কোন ছেলে যাতে তোর বোনকে দেখতে না আসে সে ব্যবস্থা করবি। তোকে আর বলতে হবে না। আর শোন, আমার বোনটারে একটু দেখে শুনে রাখিস। আল্লাহ হাফেজ। ওকে দোস্ত ভাই। আমি তো কিছুই বুঝলাম না, আমার ভাই তোর বন্ধু হয় কিভাবে? আমার পরিচয় যদি শুনিস এখনই, তাহলে তুই থেকে আপনি করে বলবি। মানে? আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি তোর ভাইয়ের সাথে, আবার কলেজে ভর্তি হয়েছি তোর দেখাশোনা করার জন্য। তোর ভাই আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর জন্য রিকোয়েস্টটা রাখছি। আর সাথে অন্য একটা দরকারি কলেজে ভর্তি হয়েছি, ওইটা বলতে চাচ্ছি না। তার মানে তোর আপনি অনেক শিক্ষিত? Let me know. Gold, mountain, tea. Go to the Kiki, but you do not tell me. কিসব পুলিশ? কিছুই বুঝি না। আপনি বলতে মানা করেছি। আর এই ক্লাস মশুর রিপন বেলাল আগে থেকে জানে আমি অনেক বড়, আজ তোরাও জানলি। আর শোন, আমার এসব যেন সাইমা না জানে। নেগলা ওকে দোস্ত, চল তোদের বাসায় নামিয়ে দিয়ে আসি। নেগলাকে বাসায় নামিয়ে দিয়ে নেহাকেও নামিয়ে দিলাম। তারপর এই ক্লাস রিপন বেলাল মশুরকে নিয়ে কলেজের মোড়ে এসে গাড়ি সাইডে পার্ক করে আড্ডা দিলাম। তুই এটা কোনো কাজ করলি? বিয়ে করলাম, বাসরাত করতে পারলাম না। বিয়ের কথা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ আমি যে বিয়ে করেছি এটা মনে নেই। বউয়ের কাছে যাব। এই শালা, মোর বউকে বাড়িতে দিয়ে এসে নিজের বউয়ের কাছে যাচ্ছিস? দাঁড়া ভাই, মুই তোর উপকার করবো সারা জীবনের জন্য, নেহাকে আপন করে পামু। আর তুই শালা মোর গাড়ির চাবি কেড়ে নিলি, খুব ভালো। বুঝেছি, তুই অনেক উপকার করছিস। আর একটা উপকার কর, আমাদের সাথে একটা বোর্ড খেলা। ভাই এখন ক্যারাম খেলানোর টাইম নেই, অন্য একদিন। বউ হওয়ার পরেই তো আগে তো রাত 1-2 পর্যন্ত আড্ডা দিতাম। ভাই তোরা চুপ করে আর তাড়াতাড়ি হিট সাজা। আমি আর এক্লাস জুটি হলাম। রিপন আর মশুর এক হাতে বেলাল চা খাচ্ছে। কোচার না হলে আমাদের খেলায় কাজ হবে। রিপন আর মশুর এক হাত, বেলাল চা খাচ্ছে। ওই কোচার না হলে আমাদের খেলায় কাজই হবে। একটা গেম শেষ করে দেখি 12:10 বেজে গেছে। ওদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাসার গেটের সামনে এসে নক করতেই সাইমা এসে গেটের দরজা খুললো। তুমি এত রাতে? আম্মু কই? ফ্রেশ হয়ে এসে দেখি সাইমা টেবিলে বসে আছে খাবার রেডি করে। মনে মনে কাছে গিয়ে বললাম, তুমি খাইছো? কি হলো, কোনো কথা নাই কেন? তুমি কি চাচ্ছ, আমি না খেয়ে চলে যাবো নাকি? দেখ খাবোই না। কি ব্যাপার, এখনো ডাক দিচ্ছে না কেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধায় পেটে চোচো করছে। দেখতে দেখতে 2 তলায় উঠে গেলাম, কোনো কথা নাই। সাইমা রাগে ইচ্ছা করতেছে কাছে গিয়ে একটা থাপ্পড় মারি। এমন সময় সাইমা আর ডেকে উঠলো, এই যে শুনুন। কি? বাইরে থেকে খেয়ে আসছেন কি? না। আসেন, খাইয়ে নেন। খাবো না, আর ইচ্ছাটা মরে গিয়েছে। খাবারের সাথে রাগ দেখাতে নাই। তুমি এত করে বলছো, না করি কেমনে? বসেন, আমি ভাত রেডি করে দিই। এমন সময় সবাই চলে আসলো উপর থেকে, কিছুই বুঝলাম না। কি ব্যাপার সাইমা, কে ঘুমায়নি নাকি রাত 1টার কাছাকাছি? সেটা তাদের কাছ থেকেই জেনে নিন। আব্বু আম্মু আর নাজিম নিচে আসতেই, কি ব্যাপার তোমরা এত রাতে জেগে আছো কেন? আজকে কি বিশেষ কোনো দিন নাকি? তুই রাতের খাবার খাসনি তাই আমরাও খাইনি। বাবা মা তোমরা তো এমন কখনো করনি। তোর জন্য রাত জেগে থাকবো প্রশ্নই ওঠে না। আমাদের মেয়ে খায়নি তাই আমরাও খাইনি। আমার আবার বোন হলো কোন দিন? সাইমা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবসময় ফাসলামো তোর। বোন হবে কেন? তোমাদের মেয়ে, আমার তো বোন হবেই। দেন আপা, ভাত তুলে দেন, অনেক ক্ষুধা লেগেছে। আপনাকে কিন্তু কি কিস দেবা? নির্লজ্জ একটা। কি বিবির করে কি বলতেছো? থাম তোরা, মাথাটা পাগল করে দিবে এরা দুজন। নাজিম সাইমাকে বলতেছে, ভাবি তুমি কিন্তু বলেছো আজ আমার সাথে থাকবা, তাই আমি ঘুমাইনি।
থাকবো গো, তুমি ভালো মতো খাওয়া শেষ করো। প্রেম একেবারে উপরে পড়ছে। ভাই তুই আমাদের কিছু বলতেছিস নাকি? না, এখন বলবো। বলো, কি বলবা? হাসি ঠাট্টা যাই করো, এবার কিন্তু পরীক্ষায় 90% মার্কস পেতেই হবে। না, আমি 100% মার্কই তুলব। ইয়ার কি করিস কেন? শুরুটা তো তুমি করলে। বাবা মা সবাই হেসে উঠলো। সবাই মজা করতেছো? আমারও একদিন সময় আসবে। ভাবি চলো আমরা আমাদের রুমে যাই। শালা আমার ঘরের ভিতরে আমার ছোট ভাই ভিলেন হয়েছে, এসব কি মানা যায়? চলো বাবু, আমরা রুমে যাই। মানে কি, তুমি ওর সাথে যাবা আর আমি? বাবা মা রুমে চলে গেল এবং আমাদের তাড়াতাড়ি রুমে যেতে বললো। আমি নাজিমকে কথা দিয়েছি আজ আমি ওর সাথে থাকবো, তাই যাচ্ছি। আপনি পাশের রুম থেকে কোল বালিশটা নিয়ে ঘুমিয়ে পড়ুন। দেখ, আমার কিন্তু এখন রাগ উঠছে। রাগ উঠাইয়া কাজ নাই। আপনার যদি ঘুম না আসে তাহলে পড়তে বসুন, কালকে পরীক্ষা আছে আপনাদের। মানে কিসের পরীক্ষা? আমার ক্লাস পরীক্ষা নেব, তাতে দেখাই যাবে আপনি কেমন ইংলিশ পারেন। তো ম্যাডাম, আপনি পরীক্ষাতে কি দিবেন? আপনাকে বললে তো আপনি নকল করবেন। ও হ্যালো, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি 1 বছর আগে। আমি ইংলিশে কথা বললে শুধু ইংরেজি বলবো, বাংলা বলার দরকার হবে না। তারপর আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না, আমার মাথা ব্যথা করবে। আমি ঘুমাবো আর তুমি মাথা টিপে দিবে। আমি পারবো না, পারবো না, পারবো না। কি, তুমি আসবে না? ওকে বাই। নাজিম তুমি আসো, অনেক রাত হয়েছে, ঘুমাবো। ভাবি ভাইয়া মনে হয় অনেক রাগ করেছে, তুমি ভাইয়ার কাছে যাও। আমি তোমাকে বলেছিলাম আজ তোমার সাথে থাকবো, তাই তোমার মন ভালো করার জন্য আমি তোমার সাথে ঘুমাচ্ছি। তুমি ঘুমাও, আমি একটু পরেই তোমার ভাইয়ের কাছে যাব। নাজিম 15 মিনিটের ভেতরই ঘুমিয়ে পড়লো। সোজা আমার রুমে গেলাম, দেখি নাহাজুল ঘুমিয়ে পড়েছে। গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, কপালে একটা চুমু দিয়ে ওঠার সময় হাত টেনে ধরলো। কি গো, কোথায় যাও? আপনি ঘুমাননি? না, ঘুমাচ্ছিলাম তো, কিন্তু কপালে কিসের জন্য স্পর্শ পেলাম তাই ঘুম ভাঙলো। আর দেখে হাত ধরলাম তোমার। হাত ছাড়ো, শুয়ে পড়বো। কি হাত ছাড়বো? আসো, বুকে আসো, একটু আদর করি। লাগবে না আদর, আপনি ঘুমাইয়ে পড়ুন আর আমাকেও ঘুমাতে দেন। শোনেন, একটু আদর করবো শুধু। না, হবে না। আপনি এত লুচ্চামি করতে চান কেন? ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। আপনার কালকে পরীক্ষা আছে আর সামনে পড়াশোনা আরো বেশি করতে হবে, না হলে রেজাল্ট খারাপ হবে। কি আমি লুচ্চা? লুচ্চামি দেখছো কি? আর আমি তোমার স্বামী। স্বামী তো। তো মানে দাঁড়াও, দেখাচ্ছি আমি কি লুচ্চামি করতে পারি। কি করছেন এসব? রেপ করবেন নাকি? বউ, আজকে রেপ করবো তোমায়। আমি কিন্তু থানায় আপনার নামে বিচার দেব। ও মা গো, ভয় পেয়েছি। আমার কি হবে গো? আমায় জেলখানায় থাকতে হবে। কি করছেন এসব? মেয়ে মানুষের মতো এত জোরে জোরে কাঁদছেন কেন? ও বাবা রে, আমার কি হবে তো? এই চুপ চুপ, আপনি তো দেখছি একটা মেয়ে মানুষ। চুপ করেন বলছি, বলছি একদম চুপ। তোমার কথা শুনে না কেঁদে পারলাম না। এমন কথা বলছো, আমি তো ভয় চুপসে গিয়েছি। এখন ঘুমান তাহলে। আমি মেয়ের মতো কান্না করি তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। এই ছাড়ুন, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন। জি না ম্যাডাম, আজকে বাসরাত করে ছাড়বো। আপনি কিন্তু অনেক বেশি বেশি করছেন, ছাড়ুন বলছি। বেশি দেখছো কি? দাঁড়াও, সামিকে বিছানায়। আপনাকে আমি অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপনি এমন জানলে এই রুমেই থাকতাম না। কোন ছেলে কেমন একমাত্র স্ত্রী ভালো জানে, সে আজ তুমিও জানলে। চুপ, আমি শুনতে চাইছি নাকি এসব? ছিচ্ছি, মুখে কোনো কথাই আটকায় না আপনার। সাইমা, তুমি না অনেক ভালো। জোর করে এসব করে আবার ন্যাকামো করা হচ্ছে। ঘুমান। আচ্ছা ঘুমা, গুড নাইট। কিসের জন্য যে এই রুমে আসলাম? না আসলে ভালো হতো, এসব লুচ্চামি করতে হতো না। কিছু বলছো নাকি? না, আমি ঘুমানোর দোয়া পড়ছিলাম। এসো না, আমি কিন্তু সব শুনেছি, মিথ্যাবাদী একটা। কোনটা শুনে ফেলেছে না জানি আবার কি করে। তারপর শুনছেন, ভালো বুকের উপর হাত দিয়ে বলতে হয় নাকি? শোনো, আমি কিন্তু তোমাকে কোলবালিশ হিসেবে ব্যবহার করব বলেছি, কিন্তু কোটি নাই। আমি আমার কোলবালিশ কত কি করি দেখবা? মাপ চাই, দেখবো না আমি। রাত 2টা বেজে গেছে, ঘুমান, আমাকেও ঘুমাতে দেন। কাল সকালে উঠে আবার মাকে কাজে সাহায্য করতে হবে।
সত্যি তুমি অনেক ভালো। জানি আপনি নাকি 8টার আগে ঘুম থেকে ওঠেন না। কাল সকাল 4:40 উঠে নামাজ পড়তে যাবেন, তারপর আসিয়া আমি নাস্তা বেনে দিব, খেয়ে পড়তে বসবেন। কি হলো, এমন ভাবে কি দেখছেন? মতলবটা কি? না কিছু না, ভাবছি তুমি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলো কেমনে। সত্যি তুমি সব দিক থেকে স্মার্ট। হইছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আচ্ছা, তুমি কি সেই মেয়েটা যে মেয়েটা একটু আগে আম্মাকে লুচ্চা বললো? সেই মেয়েটাই, যার সাথে একটু আগে নোংরামি করলেন। তো হঠাৎ নোংরা মানুষটাকে নিয়ে এত ভাবনা, তারপর রাত 2টায় ঘুমিয়ে সকালে তার জন্য নাস্তা বানানোর কারণটা কি? কারণ আমি নিজেও জানি না, আর এত কিছু জানতে হবে না আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ তাহাজুদ, আপনি আমাকে আমার মা বাবা ছোট ভাইয়ের মতো একটা দেবর উপহার দেওয়ার জন্য। মুখে যাই বলি না কেন, বিশ্বাস করো আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকতে চাই। গুড নাইট, ঘুমাও তাহলে। সকালে ফোনের শব্দে ঘুম একটু ভাঙলো, দেখি 4:40 বাজে। এত সকালে সাইমাকে আবার কে কল করলো? ভালো করে খেয়াল করে দেখি সাইমা অ্যালার্ম দিয়ে রেখেছে। অ্যালার্মটা অফ করে পরে দেখি সাইমা পাশে নেই। দেখি সাইমা মুনাজাত করছে। নামাজের বিছানা থেকে উঠে আমাকে লক্ষ্য করে বলল, নবাবজাদা, তাহলে আপনার ঘুম ভাঙলো? তুমি আমায় এই নামে ডাকো, আর অ্যালার্ম দিয়ে রাখতে হয়, কাঁচা ঘুমটা ভেঙে দিলে। আচ্ছা সরি, আসলে আমি মনে করেছিলাম ঘুম থেকে উঠতে পারবো না, তাই দিয়ে রেখেছিলাম। আপনি ঘুমান। কি ব্যাপার, আজ এত দরদ? না এমনি, আপনি তো 8টার আগে ওঠেন, আজ রাত 2টায় ঘুমাইছেন, তাই ভাবলাম এত সকালে ডাকা ঠিক হবে না, তাই না দেখি নামাজ পড়লাম। এখন অ্যালার্মের শব্দে উঠেছেন, 10টায় আমার, তাই ঘুমাতে বললাম। ধন্যবাদ আমায় বোঝার জন্য। আপনি ঘুমান, আমি আম্মার কাছে গেলাম রান্না করে। এত সকালে কেউ রান্না করে যায়? পাগলি, আর একটু পরে যাও। এখন তাহলে কি করব বলে দেন? আমার কাছে আসো, দেখাচ্ছি কি করব। আপনার মাথায় খালি এইসব, তাই না? তার চেয়ে বরং চলুন আমরা ছাদে যাই। আমি ছাদে যাব না, তুমি মাথা টিপে দাও, আমি ঘুমাবো। আমায় এখন মাথা টিপে দিতে হবে, আমি পারবো না। তাহলে পা টিপে দাও। আমি কিছু টিপে দিতে পারবো না। ওকে, তাহলে তুমি আসো, আমি তোমার হাত পা সবকিছু টিপে দিব। আমার সবকিছু টিপে নিতে হবে না, আমি গেলাম, আপনি ঘুমান। পাগলি একটা, এত বড় হয়েছে তাও ছোট্ট বাচ্চাদের মতো করে। 8টার পরে সাইমা এসে ডাকছে, এই উঠুন, সবাই খেতে বলছে, আপনাকে ডাকছে। অফিস যেতে হবে, কি আর করার, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। কি ব্যাপার, আজকে এটা কি রান্না হয়েছে? মালাই ভাত রান্না হয়েছে। তাই নাকি? দেখি কেমন হয়েছে, মুখে দিয়ে দেখি, এত সুন্দর রান্না করতে পারে মেয়েটা। তারপর বললাম, আম্মু রান্না অনেক সুন্দর করেছো আজ। আমি তো আজ রান্না করি নাই। তাহলে কে করলো? উনি তো ভালো করে জানেন আমি আজ রান্না করে গেছি, আর মা রান্না করে নাই, তার মানে আমি রান্না করছি। এইসব বোঝেও ন্যাকামুখ করে রাগে মনে হচ্ছে খাবারগুলা কেড়ে নেই। তারপর এবারের কাজের মেয়েটা রান্না করেছে আজ। সবাই মিষ্টি মিষ্টি হাসছে। ও তাই নাকি? এদিকে শোন। কেন? আরে শুনি না। একটু কাছে এসে বলেন, কি বলবেন? আমার ডান পকেটে একটা 5 টাকার কয়েন আছে, বের কর। খাবার টাইমে ওটা আবার বের করতে হবে কেন? দাঁড়ান, বের করছি। এই তো নেন। ওটা কাজের মেয়েকে বকশিশ হিসেবে দাও। অনেক সুন্দর হয়েছে আজকের রান্নাটা। ফাজলামো করেন আমার সাথে? জীবনেও খাইনি, দেখেই বোঝা যায়। সত্যি বলছো? এটা আমি খাইনি। বলো তো কি কি লাগে বানাতে? অনেক সোজা তো, মালাই ভাত বানাবেন। উপকরণ: মিনিকেট চাল 500 গ্রাম, কলাই ডাল 1 কাপ, দুধ 2.5 কাপ, টমেটো 1টি, লবণ স্বাদ মতো, মিহি আদা কুচি আদা চা চামচ। যেভাবে তৈরি করবেন: 1. আদা সিদ্ধ করে ভাত রান্না করে নিন। 2. ডাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে আদা সিদ্ধ করে দুধ মিশিয়ে পুরো সিদ্ধ করুন। 3. আদা কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একটু দমে রেখে নামিয়ে মুরগি মাংসের সঙ্গে পরিবেশন করুন। হয়ে গেল। তোমাকে দেখেই বোঝা যায়। মনে হয় আমায় বলবে যে আমি অনেক ভালো রান্না পারি, ধন্যবাদও দিতে পারে। তারপর কি বোঝা যায়? অনেক আগ্রহ নিয়ে। বোঝা যায় তুমি ছোট থেকেই কোন রেস্টুরেন্টে বুয়ার কাজ করেছো। উফ, আপনাকে আমি কি বলো বলো? উফ, থাম তোরা। থামবো মানে কি? তোমার নিজের ছেলে দেখে ওনাকে কিছুই করো না, বুঝি না আমি?
যেটা ভাবো সেটাই। আমি উঠলাম, অফিসে যেতে হবে। বাবা তোমার কলেজ নেই আজকে? কলেজে ক্লাস হয় না তেমন। ক্লাস রোজ হয় ওকে। আজকে আপনার ইংরেজি পরীক্ষা আছে, তাই যাচ্ছেন না? কিসের পরীক্ষা মা? আর বলুন না বাবা, আমি আজকে ক্লাস পরীক্ষা নিব, দেখবো ছাত্র কেমন, সে বই যাচ্ছে না উনি। এই শোনো, আমি কোনো পরীক্ষার ভয় করি না ওকে। জানি তো আপনি বিদ্যাসাগর, এত পড়া পড়ছেন যে নিজেরও মনে নাই। ইয়া কি করছে না তো আমার সাথে? থাম তোরা, মাথাটা পাগল করে দিবে এরা দুজন। নাহাজুল, বৌমা নাকি পরীক্ষা নিবে, তুই পরীক্ষা দিতে যাবি, এবং বৌমা তোমার পরীক্ষায় নাহাজুল কি পায় এটা অবশ্যই জানাবি। ধন্যবাদ আম্মু। ধন্যবাদ আম্মু। নেকামু। নেকামুর কি দেখলেন? যান গাড়ি নিয়ে আসেন, তারপর কলেজ যাব। আমি বাইক নিয়ে যাবো, আজ গেলে আসো, তাহলে রিক্সা যাও। আপনার বাইকের নাম কি যেন? ইয়ামাহা টিটি 420। চালাতে পারেন কি? না পাই না, আমি বাইক বের করেছি, যেতে চাইলে উঠবা, নাহলে রিক্সায় করে যাবা। আমার উপর রাগ দেখে দেখে কথা বলেন তাই না? ইংরেজি পরীক্ষায় যেত ভালোই করে লেখেন না কেন? আপনার রেজাল্ট আসবে 0, আমায় রাগ দেখানো। তারপর আচ্ছা বাইক নিয়ে আসুন, আমি উপর থেকে রেডি হয়ে আসছি। দুজন কলেজে গেলাম। তারপর প্রথম ক্লাসে সাইনামা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য চলে আসলো। প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম অনেক সহজ হয়েছে প্রশ্নে চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস পরিবর্তন, ন্যারেশন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এসব দিয়েছে। বন্ধুরা সবাইকে উত্তরগুলা বলে দিলাম, কিন্তু নিজে ইচ্ছে করে সব উত্তরগুলো ভুল করলাম। তারপর ক্লাস শেষ করে সোজা অফিসে চলে গেলাম। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে সাইমাকে নিয়ে আসার জন্য কলেজে গেলাম। সেখান থেকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলো যে আমার পরীক্ষার রেজাল্ট কবে দেবে। সাইমা বলল কাল বিকেলে আমার রেজাল্ট দিবে। আম্মু দেখে নিও, তোমার ছেলে সবচেয়ে আশ্চর্যকর রেজাল্ট করবে, যা তোমার কল্পনা করতে পারবে না। আমি দেখে নিব আপনি কিভাবে ভালো রেজাল্ট করেন। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, গিয়ে কম্পিউটার ওপেন করে গল্প লেখা শুরু করলাম। আচ্ছা, আপনি একটা মানুষ, ল্যাপটপ আর কম্পিউটার লাগে, যে কোনো একটা হলেই তো হয়। তুমি বুঝো না, যখন যেটা ভালো লাগে সেটাই চালাই। আচ্ছা তুমি ল্যাপটপটা নেও আজ থেকে। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমার লাগবে না। কেন নিবা না কেন? আমার জিনিস তো তোমার জিনিসই। আমি তো ওইসব চালাইনি কোনোদিন, বুঝিনি তো, গরিব মানুষ। আগে ছিলে, কিন্তু এখন গরিব নেই। দেখো না, বাবা মা তোমায় তাদের নিজের মেয়ের মতো দেখে। এসব কথা বাদ দেন, কম্পিউটার থেকে উঠে এসে আমায় একটু সাহায্য করেন, খাতা কাটছে আপনার। আমি গল্প লিখছি, এখন পড়বো না। আপনি লিখবেন গল্প? হাসালেন। কেন, তুমি গল্প পড়তে ভালোবাসো না? অনেক, কিন্তু আপনি মিথ্যা বলবেন কেন? আমি জানি আপনি গল্প লিখতে পারেন না। তুমি যেটা মনে করো। আচ্ছা, আপনি কি ইংরেজি পারেন? কেন, কি হয়েছে? না এমনি, আমার তো মনে হলো আপনি অনেক ভালো ইংরেজি পারেন। তাই নাকি? আচ্ছা বলো তো আমার রেজাল্ট কি? সেটা কালকেই জানবেন, মা বাবার সামনে বলবো, তখন শুনে নিয়ে। আমি তো একাই চাই তুমি যাতে বুঝতে পারো যে আমি গল্প লেখি এবং গ্রাজুয়েট কমপ্লিট করেছি। এভাবে রাত কেটে গেল। সকালে কলেজে গেলাম এবং সেখান থেকে জানতে পারলাম আমার বন্ধু নেগলার বিবাহ খুব তাড়াতাড়ি। হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেছে নেগলার, এবং কলেজে আমার রেজাল্টও ম্যাডাম বলল। রাতে খেতে বসার সময় সবাই জানতে চাইলো আমি কি রেজাল্ট পেয়েছি, কিন্তু আমার যে শরম লাগতেছে বলতে। নাজুল, তোর রেজাল্ট বল, কি পাইছস? রেজাল্ট তো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, 1-এর জন্য 100 পাইনি। কি মিথ্যাবাদী রে, এই গুন্ডাটা পাইছে 00 বলে 99 পাইছে। তার মানে 99 পাইছস? মা, উনি মিথ্যা বলতেছে, পাইছে 0 আর বলে 1-এর জন্য 100 পাইনি। মিথ্যাবাদী একটা। ওই আমি তো সত্যিটাই করেছি, তুমি আমার খাতায় কি দিছো? আপনার খাতায় আমি 0 দিছি। আমিও দেখছি, তাই বললাম 1-এর জন্য 100 পাইনি। মানে 00 এর আগে 1 বসে দিলেই তো হতো। থাক থাক, আর বোঝাতে হবে না, বুঝতে পারছি কত ভালো পড়াশোনা করো এখন। এই রকম রোজ ফাঁকি দিতা তাই না? তাই আমরা রেজাল্ট জানতে চাইলে বলতা 1-এর জন্য 100 পাইনি। মেয়েটা সবসময় মুচকি মুচকি হাসি দেয়, কিন্তু অনেক খুশি থাকলে জোরে জোরে হেসে ওঠে। আর এই জোরে জোরে হাসিতেও সাইমাকে খারাপ লাগে না। ভিতরে ভিতরে লুকানো মুক্তাগুলো বের হয়ে ঝিলমিল করছে। ভাবছি কি এমন আছে মেয়েটার মাঝে, আমি যতই তাকে দেখি ততই পাগল হয়ে যায় তার জন্য। কিরে ভাইয়া, ভাবির দিকে এমন করে কি দেখোস? ভাত তো ঠান্ডা হয়ে গেল।
এতক্ষণে গান ফিরে আসলো। তারপর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাথা ব্যথা করছে। সাইমা আসার পরে মাথা টিপে দিতে বললাম এবং নেগলার বিয়েতে দাওয়াত দিচ্ছে সেটা বলতে গেলাম। আমি যাব না আপনার বান্ধবীর বিয়েতে। যাব না কেন? আপনার বান্ধবী হই, আপনি যান। আর আমায় তো দাওয়াত দেননি যে আমি যাব। সাইমা তুমিও না, আমরা তো স্বামী স্ত্রী, তো আমায় দাওয়াত দেওয়া মানে তোমায় দেওয়া। কালকে যেতে হবে, রেডি থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং বাবা মা সবাইকে গাড়ি নিয়ে আসতে বললাম। তারপর সাইমাকে বললাম যাও একটা শাড়ি পরে আসো। আমি পরবো শাড়ি? ভালোই কইছেন। এই মিথ্যা বলো না, আমি প্রথম যেদিন দেখি তখন শাড়ি পরা অবস্থায় দেখেছি। কি জানি মনে নেই আমার, কিন্তু সত্যি বলছি আমি শাড়ি পরতে পারি না। মনে হয় আমার বান্ধবীদের মধ্যে কেউ সেদিন পরে দিয়েছিল। ও তাইলে আম্মুকে ডাক দে, আম্মু পরিয়ে দিক তোমায়। আপনি কি পাগল হয়েছেন নাকি? আম্মু পরিয়ে দিলে আমার লজ্জা লাগবে না? ওরে আমার লজ্জাবতী রে, তাহলে একটা কাজ করে আমি পরিয়ে দেই। পরিয়ে দিতে পারেন তো? পারি একটু একটু। তুমি জামাটা খুলে সায়া ব্লাউজ পরে নাও না, এগুলো আমি পরিয়ে দেব। শয়তানি করার ধান্দা তাই না? ওইগুলা আমি নিজেই পড়তে পারবো। আপনি বাইরে যান এখন। সেদিন রাতে তো সবকিছু দেখলাম, আজ দেখলে কি হবে? ওইটা তো রাত ছিল আর এটা দিন, বুঝতে পারছেন। আর তাছাড়া ওইগুলা জোর করে করছেন আপনি, আমি ইচ্ছে করে দেখাইনি। আজকেও জোর করে দেখি। এমন করলে কিন্তু আমি যাব না, বলে দিলাম। আচ্ছা সরি গো, তুমি তাড়াতাড়ি পরে নাও, তারপর আমি আসছি। একটু পর এসে সাইমাকে নীল শাড়ি পরিয়ে দিলাম। নীল শাড়িতে সাইমাকে অসম্ভব সুন্দর লাগছে। তাই নাকি? শাড়ি তো অনেক সুন্দর লাগছে তোমার। কি আপনি পরে দিছেন তাই বারবার সুন্দর লাগছে সুন্দর লাগছে বলছেন তাই না? শালি মেন জায়গায় হাত মারছে, মনে মনে বললাম। কি হলো কথা বলুন। কি আর বলবো, চলো দেরি হয়ে যাচ্ছে। ওকে চলুন। সাথে নাজিমকেও দিলাম। আব্বু আমাদের সাথে গেল না বলে আম্মুও বসে থাকলো। আমি বাসা থেকে বের হবার সময় সাইমাকে বললাম, দেখছো এটা হলো প্রকৃত ভালোবাসা। আব্বু গেল না বলে আম্মুও গেল না। তুমি তো এমন হতে পারো না। দরকার নেই এমন হবার। আমি তো আম্মুর মতোই আম্মু, যেমন আব্বুকে অনেক ভালোবাসে। জানি তো এমন হতে পারবা না। এমন হতে হলে তোমায় আরো একবার জন্ম নিতে হবে। বলতে বলতে গাড়িতে উঠে বসলাম। পিছনে তাকিয়ে দেখি সাইমার নাজিম পিছনের সিটে বসে আছে। কি হলো, গাড়ি চালান। এখান থেকে একটু গাড়ি নড়বে না। কেন, গাড়ির আবার কি হলো? কিছু না। আমার কি ড্রাইভার মনে হয় তোমাদের? আমি গাড়ি চালাবো, তোমরা আরামে আরামে যাবা। আপনি তো ড্রাইভার। সামনে আসো বলছি, এসে আমার কাছে বসো। নাজিম পেছনে একা বসবে নাকি? তোমার মোবাইলটাকে দিয়ে চলে আসো, একাই থাকতে পারবে। আমার মোবাইল দিব কেন? ভাইয়া ঠিকই বলেছে, ভাবি তোমার মোবাইলটা দিয়ে সামনে চলে যাও, ভাইয়ার কাছে আমি একা থাকতে পারবো। ওই আমার মোবাইল দিয়ে কি করবেন এখন? কই কিছুই করবে না, শুধু একটু গেমই খেলবে। ও আচ্ছা, এখন চলুন তো। আচ্ছা সাইমা, ফেসবুকে আমরা যেসব নাম রাখি সেসব নাম ধরে যদি স্কুলে রোল কল করতো তাহলে কেমন হইতো? জানি না। আমি বলি মায়াবতী। জি স্যার, মায়াবতী আমার আইডির নাম। আপনি জানলেন কেমনে? সম্পূর্ণ কথাটা শোনো আগে। ওকে বলেন। নীলপরি নীলাঞ্জনা। ইয়েস স্যার। অধরা ভালোবাসা। ইয়েস স্যার। সাদিয়াকে হারিয়ে পাগলা মুন্না। ইয়েস স্যার। মোনা, তুমি গত 2 দিন স্কুলে আসোনি কেন? স্যার সাদিয়াকে খুঁজতে গিয়েছিলাম। পাইছো? না স্যার, ওর স্কুলে গেলাম, ও 2 দিন ধরে নাই। কেন? কারণ জুনায়েদকে হারিয়ে একাকী সাদিয়া। আচ্ছা আচ্ছা, নেক্সট খবর থেকে বলছি। ইয়েস স্যার। তুমি কেন কাল আসোনি? খবর? স্যার কবে হরতাল ছিল? বাবুর বাবু নেই? না স্যার। কেন? স্যার শুনলাম বাবু নাকি ছ্যাক দিছে, এরপর থেকেই বাবুনি নিখোঁজ। পেন্সিল আঁকা পড়ি কাল আসেনি কেন? স্যার ছোট ভাই রাবার দিয়ে মুছে ফেলছিল। অসমাপ্ত হিমু ক্লাস ফাঁকি দাও কেন? স্যার হিমুদের ক্লাস করা লাগে না, হিমুরা সকল জাগতিক বিষয়ে ঊর্ধ্বে। রূপা আসো না কেন?
স্যার, হিমুর অপেক্ষায় নীল শাড়ি পরিয়া গেট ধরে দাঁড়াইয়াছিলাম। দেখি না বাতাসে লুঙ্গি আকাশে আসনি কেন? স্যার, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি চুরি হইয়া গেছে। থামেন থামেন। আর একটু হলে নেগলার বাসা চলে আসবে, জানি না সব বন্ধুরা আছে কিনা। রাখুন তো আপনার বন্ধুদের কথা, এটা বলুন আমার আইডির নাম কিভাবে জানলেন? পরে একদিন চমকে দেব তোমায়, এখন বিয়েতে খেতে চলো। পরে একদিন চমকে দিব তোমায়, এই কথাটা আমি অনেক দিন শুনেছি, কিন্তু কোথাও তা মনে হচ্ছে না। মনে করতে হবে না, এখন সামনেরটাই নেগলার বাসা, চলো। বলে সাইমা, আমি আর নাজিম গাড়ি থেকে বের হলাম। এমন সময় দেখি এ ক্লাস নেগলা, নিহা, রিপন, মশুর, বেলাল সবাই একসাথে দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে দেখছে। ওদের কাছে যেতেই, কিরে আমার বিয়ে আর তুই আজকেও দেরি? সরি গো, তোদের ম্যাডামের জন্য আসতে একটু দেরি হয়েছে। বিশ্বাস করবি না, তোদের ম্যাডাম একটা শাড়িও পরতে পারে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নিহা, তুই তোর ম্যাডামকে নিয়ে থাক, নাজিম তো এসেই ঘুরে বেড়াতে বেরোইছে। আমরা 4 বন্ধু একটু ঘুরে আসি। আমরা কেউ পাত্রকে দেখি নাই, তাই ভাবলাম সবাই মিলে একটু মজা নেওয়া যাক। 4 বন্ধু প্ল্যান করে গেলাম, গিয়ে দেখি পাত্র বসে আছে। আমি গিয়ে বললাম, কিরে এটা কি পাত্র? এটাই। কিরে ভাই, তোর সাহস তো কম না, তুই আমার প্রেমিকাকে বিয়ে করতে চলে আসছিস। কে আপনারা ভাই? শালা, একটু আগে না বললাম আমি তোর হবু বউয়ের প্রেমিক? কিছুই বুঝতে পারলাম না ভাই। চল শালাক সাইডে নিয়ে গিয়ে বুঝাইয়া দেই। তুই যদি বাঁচতে চাস তাহলে বিয়ে বাড়ি থেকে পালা। কিন্তু ভাই, হোপ তোর কিন্তু। এমন সময় নেগলা, নেহা আর সাইমা চলে আসলো। কিরে দোস্ত, আমার জামাইকে কেমন দেখলি? ভালোই, কিন্তু অনেক ভীতু। ওনার সাথে কিছু করলি নাকি আবার? কই কিছু না তো। তারপর নেগলা পরিচয় করে দিল সবার সাথে। আপনি বিয়ে করেছেন আবার আমায় বলেন মেঘলা তোমার প্রেমিকা? কিছুই বুঝলাম না। এমনি মজা করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখতে দেখতে রাত লেগে আসলো, নাজিমের কোনো খবর নেই। সাইমাকে বলে দিলাম বিয়ে বাড়িতে জুস টুস কিছু যেন না খায়, কারণ আজকাল জুসের সাথে অনেক কিছু মিশিয়ে রাখে, ভুলে ড্রিঙ্ক করে ফেলবে। আমি নাজিমকে একটু খুঁজে আনি, তুমি আশেপাশেই থাকো। ওকে। নাজিমকে খুঁজে পেলাম, এসে দেখি সাইমা কোথাও নেই। পরে ফোন করলাম, নিহা কল ধরলো এবং বলল, ম্যাডাম বমি করতেছে, তুই তাড়াতাড়ি ছাদে চলে আয়। তাড়াহুড়ো করে ছাদে গেলাম। তারপর বললাম, নিহা সাইমার কি হয়েছে? আর বলিস না, আমায় বললো কি যেন খাইছে, কেমন জানি মাথা ঘুরছিল নাকি, তাই এখানে নিয়ে আসলাম। দেখ না ম্যাডাম কেমন কেমন জানি করছে। ওকে দেখছি, দাঁড়া। সাইমা, এই সাইমা তোমার কি হয়েছে? আপনি আসছেন প্লিজ, তাড়াতাড়ি আমায় বাসায় নিয়ে চলুন, আমার অনেক সমস্যা হচ্ছে। তার মানে তুমি ড্রিঙ্কস করেছো? জানি না, একটু আগে জুস খাইছি একটু। তার মানে একটু পরে মাথা টাল হবে। এখনো ঠিক আছে। আমি নেহাকে বললাম, দোস্ত তুই ম্যানেজ করিস, আমি যাচ্ছি। আর নেগলাকে আমি ফোন করে বলবো। সাবধানে যাস। ওকে বলে নাজিম আর সাইমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর নাজিমকে বললাম মা যাতে বাবাকে এসব না বলে, কারণ আমি ভালো করে জানি একটু ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। নাজিম রুমে চলে গেল, আমি সাইমাকে নিয়ে সোজা আমার রুমের ভিতর গেলাম। সাইমা কেমন অদ্ভুত ইশারায় আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তুই কে রে, আমার রুমে এসে পড়ছিস? মতলবটা কি? হ্যাঁ, সেক্স করবি ওর সাথে? আরে কি করছো? এসব করতে নেই। কি করতে নেই? আমায় দেখতে ভালো লাগছে না তোর? কথাটা শুনে ভালো করে সাইমার দিকে তাকালাম। সাইমাকে সেই রকম লাগছে যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা এখন একটু ঘুমাও, কাল রাতে ওইটা করবা। আজকেই করতে হবে বলেই শাড়ি ফ্লোরে ছুঁড়ে মারলো। কি করছো এসব লুচি মেয়ে? চুপ, কোনো কথা নয়। এভাবে হবে না, এখনই ফোনের ভিডিও রেকর্ড চালু করতে হবে, কারণ সকালে এসবের কিছুর জন্য আমাকে দায়ী করবে। কালকে সাইমাকে এসব কাণ্ড কারখানা দেখানোর পরেই ভিডিওটা ডিলিট করে দেব। কি রে, বলবি না? দাঁড়া। তারপর নিজে থেকেই আমার গায়ের উপর বসে কিস করতে লাগলো। এই ছাড়ো প্লিজ, ছাড়ো প্লিজ, তুই না করিস না। পরেরগুলা লিসেনারদের না জানলেও চলবে। আমারও অনেক ক্লান্ত লাগছিল বিয়ে বাড়িতে এত হইচই। যেমন আছি তেমনি থাক সাইমা। শাড়িটা মেঝেতে পড়ে আছে, ফোনের ভিডিও রেকর্ড অফ করলাম। আমি সাইমাকে অবস্থায় বুকের ভিতর নিয়ে ঘুমিয়ে পড়লাম। সাইমা আমাকে জোরে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে সাইমা চিৎকারে ঘুম ভেঙে গেল। এই আপনি তো লুচ্চা কেন? কাল রাতে কথা কিছু মনে পড়ছে না? কিন্তু আমার এই অবস্থা দেখে মনে হলো কাল রাতে আপনি কিছু করছেন আমার সাথে।
শোনো, ফালতু কথা বলবা না। আমি কিছুই করিনি, তুমি করেছো। ছি ছি, আমি এসব করব ভাবতেই পারছি না। আপনি মিথ্যা বলছেন। কি আর, কালকে রাতে যে ভিডিওটা বানিয়েছি সেটা দেখালাম এবং সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিলাম। বুঝতে পারছি, দোষটা আমার ছিল। কালকে রাতের জন্য সরি। ওটা অন্য কিছু ছিল, তুমি বুঝবা না। আমি জুস খাওয়ার সাথে থেকে এইসব সমস্যা শুরু হয়েছিল। আপনাদের বড় বড় লোকদের বড় বড় ব্যাপার, আমাদের ওইদিকে বিয়ে এসব জুস টুস থাকে না। রোজ যদি একটা করে বিয়ে হতো আর রোজ যদি তুমি এসব খাইতে, আহা। মানে তুমি কিছু না, কাল রাতে যা যা দেখেছি এখনো চোখের সামনে আসতেছে আর আবার দেখতে ইচ্ছা করছে। একটু কলমটা সরাও না। কখনো না। যান, আমার শাড়িটা নিয়ে আসুন, আমার আবার রান্না করে যেতে হবে। তুমি তো শাড়ি পরতেই পারো না। আমি একটা কাজ করি, তোমার জন্য একটা জামা নিয়ে আসি। ধন্যবাদ, যান তাড়াতাড়ি। যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো আমার সামনে সবকিছু পড়তে হবে। ওকে, আনেন, নিয়ে আসেন। আগে পরে দেখাচ্ছি কি করি। এখন ফাটাবাসের চিপায় পড়ছি। ওকে, আসছি আমি। লুচ্চা একটা। কি আমি লুচ্চা? দাঁড়াও। বলেই এবার সময় বাইরে থেকে আম্মুর ডাক আসলো আর সাইমা তাড়াতাড়ি কাপড় চাইলো। কি আর করা, সাইমা রেডি হয়ে আম্মুর সাথে গেল। আমি শুয়ে আবার ঘুম। সকালে নাস্তা করে সাইমাকে কলেজে নামিয়ে দিয়ে সোজা অফিসে যাচ্ছি। আর এমন সময় সাইমাকে সব সত্যি বলে দেওয়া উচিত যে আমি এই প্রেমের মাজাল পেজের মালিক, তার থেকে আমি শিক্ষিত। সব সত্যি বলে দেওয়া উচিত। এমন সময় সাইমা কল করলো। ভাবছি এখন কি সব সত্যি বলে দিব না রাতে বলবো। তারপর কল ধরতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে গিয়েছেন কি? আরে একটু পরে অফিসের ভিতরে পৌঁছে যাব। কিছু বলবে কি? না, এমনি কল দিলাম। দুপুরে খেয়ে নিয়ে। আচ্ছা। সাইমা শোনো, তোমার কিছু সত্যি কথা বলার ছিল, ভাবছি আজ রাতেই বলবো। আমি আপনাকে একটা সত্যি কথা বলবো, সেটা বলার জন্যই ফোন দিয়েছিলাম। কি বলো? সেটা না হয় রাতেই শুনবেন। এখন বাই। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতে সাইমাকে বললাম, বলো কি কথা বলতে চাও? আপনার কথাগুলো আগে শুনি। হবে না, আগে তোমারটা শুনবো। ওকে বাবা, আগে আমারটাই বলবো। এখন ছাদে বেড়াতে যাব, চলেন। সাইমাকে ছাদে নিয়ে গিয়ে চেয়ারে বসালাম। চেয়ার একটাই ছিল, তাই সাইমাকে কোলে বসতে বললাম। সাথে সাথে কোলে বসলো। তারপর ও মা গো বাবা গো। এই কি হলো আপনার? ওঠো তাড়াতাড়ি। কোল থেকে ওঠে কি হয়েছে? এত জোরে চিল্লানি দিলেন কেন? বাপরে বাপ, তোমার এত ওজন! মোটকি একটা। কি? আমি মোটকি? যান, আপনার সাথে কথাই বলবো না। আর যে কথা বলতে চাইছিলাম সেটাও বলবো না। ওই সেমরি, কই যাও? আমি তো মোটকি, কুলে নিতেছেন কেন? ছাড়ুন আমায়। ওরে আমার মোটকি রে, তুই ছাড়া আমার জীবন অচল। এই জোরে ধরছেন কেন? ছাড়ুন আমায়। বলো আগে কি বলবা, তাহলে ছাড়বো। বলছি, তার আগে বলুন চাঁদ বেশি দূরে না নিউ ইয়র্ক? তুমি অনেক বড় হয়েছো, মাস্টারি করো, ঠেরে ওঝা। বোকার মতো প্রশ্ন করো কেন? আকাশের দিকে তাকাও, তারপর উত্তর দাও। কি দেখছো আকাশে? চাঁদ। নিউ ইয়র্ক কি দেখতে পাচ্ছ? না। তার মানে চাঁদ কাছে, নিউ ইয়র্ক দূরে। আপনি এত ফাজিল কেন? এবার বলো কি কথা বলতে চেয়েছিলে? বলবো, তার আগে আরো একটা কথা বলুন। বলো। আমার চাকরির জন্য যদি 2 লাখ টাকা লাগতো, আপনি কি দিতেন? কেন দিব না, অবশ্যই দিতাম। আমার বিশ্বাস হচ্ছে না। ওই শোনো, তোমার চাকরি সবার সময় 7 লাখ টাকা দিয়েছি। আমি এটা আগে থেকেই জানি, কেউ না কেউ আমার চাকরি হবার পেছনে অবদান রাখছে, কিন্তু জানতাম না সেটা আপনি। এবার তো জানলা, এখন বলো কি কথা বলতে যাচ্ছ? বলবো, তার আগে এটা বলুন, আমি কখনো ছেড়ে যাবেন না তো? না, কখন প্রশ্ন ওঠে না। পড়াশোনা ঠিকভাবে করবেন তো? আমি তো অনেক আগে গ্রাজুয়েট কমপ্লিট করেছি। আপনি না আমার পরীক্ষায় 0 পাইলেন? আবার তো মনে হয় আপনি ইংলিশ পারেন না। Actually, I wish I was wishing that I could not be anything that I am false, and I will have me. I found it evidence. So all the truth telling me. আমি কিছু ভুল শুনলাম না তো?
মানে হলো ইংরেজিগুলো কি সত্যি আপনি বললেন? কি মনে হয় তোমার? আমায় একটু চিমটি কাটেন তো। দাঁড়াও, কাটছি। 3 মিনিট পরে এবার তো বিশ্বাস হয়েছে? হয়েছে। এবার বলো, কি কথা বলতে চেয়েছিলে তুমি? কথাটা হলো আমি আপনাকে অনেক ভালোবাসি। তাই নাকি? আজ রাতে চাইলে খেলা হবে? লুচ্চা একটা, আজ রাতে কোনো খেলা হবে না। সেটা রাত হলেই বুঝাবো। এখন নিচে চলো, অনেক ক্ষুধা লেগেছে। আসুন, আপনাকে খেতে দিচ্ছি। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্য মেয়ে এমন চাকরি করলে তোমার মতো রান্না করে খেত না। আচ্ছা, তাই নাকি? আজ রাতে পারবো না, আব্বু আম্মু আছে। আছে তো কি হয়েছে, তাও খাওয়া। চলো নিচে। নিচে আসতে মা বাবা আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝলাম না। আম্মু আব্বু এমন করে কি দেখছো? কিছুই বলছে না। সাইমা খাবার এনে আমার মুখের দিকে দেখে দৌড়ে রুমে চলে গেল। একটু পরে নাজিম চলে আসলো এবং আমায় দেখে হাসতে লাগলো। কি নাজিম, সমস্যাটা কি? ভাইয়া তুমি আজকাল এসব ব্যবহার করো? মানে বুঝলাম না কিছুই। মানে বুঝতে হবে না, তুমি আগে আয়নায় নিজের চেহারা দেখো। কেন, মুখে আবার কি হলো? আম্মু আব্বু চুপচাপ, তারপর সাইমা দৌড়ে রুমে গেল। তুই হাসছোস? কিছুই বুঝলাম না। একটু বুঝিয়ে বলবা কি হয়েছে? উপরে যাও, ভাবিকে নিয়ে আসো এবং আয়নায় নিজের চেহারাটা দেখে আসো। কি আর করার? কি এমন হইলো যে মুখের দিকে সবাই এমন করতেছে? আগে দেখে আসি। উপর যেতে সাইমা বলল, আপনার কি লজ্জা নাই? মানে কি বুঝলাম না। মানে কিছু না, নিজের তো লজ্জা নাই, মা বাবার সামনে আবার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলা। একটু ক্লিয়ার করে বলবা ব্যাপারটা কি হয়েছে? আয়নাতে দেখে নিন, তাহলেই তো বুঝবেন ব্যাপারটা কি হয়েছে। আয়নার সামনে গিয়েই আমি তো আবার এই ভুলটা করলাম, আর এর জন্যই সাইমা রুমে দৌড়ে আসলো। বাবা মা কথা বলছে না এবং নাজিম হাসছে। সাইমা এসে এদিকে। আমি আর আপনার কাছে যাব না, মা বাবার সামনে কিভাবে যাব সেটা ভাবছি। লজ্জায় মাটা কাটা গেল আমার। বাবা মা কথা বলছে না এবং নাজিম হাসতেছে। সাইমা, এই সাইমা এদিকে শোনো। এক কথা বললে গায়ে লাগে না? কতবার বলতে হবে এদিকে আসো? সাইমা কাছে আসতে বলে উঠলাম, কাল থেকে পর্দা করে কলেজে যাবে। কেন? কেন মানে, আমি চাই আমার বউ পর্দা করুক, অন্য ছেলেরা তাকে না দেখুক। এতদিন অপেক্ষা করেছিলাম কারণ তোমার নিজের মুখে ভালোবাসি কথাটা শুনিনি। এখন তুমি সবসময় পর্দা করবা। তুমি রাস্তা দিয়ে হাঁটলে অনেক যুবক তোমার কোমরের দিকে আর তোমার বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ পায়। তাতে তোমার ভালো লাগে? তোমার গালে টোল পরে পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে নেয়, তাতে তুমি আনন্দ পাও। বুকের ওড়না সরে রাস্তা হেঁটে বহু যুবকের দৃষ্টি কেড়ে নিতে পারো মুহূর্তেই, এটা তোমার তৃপ্তি। তুমি রাস্তায় হাঁটায় শত যুবক আর চোখে তোমার দিকে তাকায়। ওরা তোমাকে কিছু সময়ের জন্য পেতে চায়, সারা জীবনের জন্য নয়। তুমি কি জানো, কোন সভ্য মা তোমাকে তার পুত্রবধূ হিসেবে চাইবে? বরং কিছু সময়ের জন্য কোন ছেলের তোমার মোহ হারিয়ে যাবে। যেমনটা রাস্তার আশেপাশে হকারে কোনো শার্ট ভালো লাগে, আমরা তাকিয়ে দেখি। তুমি কি জানো, আমার ঢেকে রাখা দ্রব্য নিরাপদ মনে করি, কারণ তার ভিতরে জীবাণুমুক্ত থাকে, কারণ তা জিনিসে মাছে এসে ভিড় করে। তুমি কি জানো, তোমার বুক ফুলে হাঁটা দেখে কিছু মানুষ দূর থেকে চোখের ইশারায় তোমার স্তনের সাইজ আর তোমার কোমর মাপতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন অজস্র পুরুষের চোখে ধর্ষিতা হচ্ছেন। তোমার টাইট ফিট জামা কাপড়ে আমাকে তোমার প্রতি আকৃষ্ট করবে ঠিকই, কিন্তু ঘরের বউ হিসেবে আমি কখনোই তোমার মতো কাউকে চাইব না, কারণ আপনি নিজেকে বাজারে সস্তা করেছেন বহু আগেই। তোমার পোশাক দামি হতে পারে, কিন্তু শরীরটার দামি নয়। সেটা রাস্তার যুবক কল্পনায় ঘ্রাণে শুকিয়ে নিয়েছে, চোখে দিয়ে মেপে নিয়েছে। ভাবছো এটাই তো তোমার সৌন্দর্য, তাই না? হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা ভাঙা গ্লাসের টুকরায় রোদ পড়লে চকচক করে, কিন্তু তাই বলে সেটা কি হিরে হয়ে যায়? যায় না, সেটা মনে রাখবে। সাইমার দিকে তাকিয়ে দেখছি সাইমা কাঁদছে। এই সাইমা, কি হয়েছে, কাঁদছো কেন? সাইমা কোনো উত্তর দিচ্ছে না। কি হলো বলো? আমি কান্না করছি কারণ আমি জানতাম না আপনি এত ভালো, জানতাম না আপনি আমায় পর্দা করতে দেবেন। বিশ্বাস করুন, আমি আগে থেকে পর্দা করতে চাইছিলাম, কিন্তু ভাবছিলাম আপনি আমাকে করতে দেবেন না। এখন তো বুঝতে পারছো আমি পর্দা করতে দিব? কাল থেকে পর্দা শুরু করে দেবা? করব, কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওকে, পড়বো। ঠোঁটে লিপস্টিক মুছেন এখন, আপনার জন্য আমার মান সম্মান শেষ। তুমিও না, এমন সময় কেউ লিপস্টিক দেয়? সাধ্য মতো কিছু করা যায় না। আমি কেমনে জানবো আপনি কোন সময় কি করেন? ওকে, বাদ দাও এসব কথা।
ক্ষুধা লেগেছে, আমার নিচে আসো, খেতে যাই। খাওয়া দাওয়া শেষ করে আসলাম। মনে হয় সাইমা ফেসবুকে ঢুকছে, আর ফেসবুকে ঢুকেই তো আমার প্রেমের মাজাল পেজটিতে মেসেজ দিবে। তাই আমিও সাইমাকে না জানিয়ে ফেসবুকে পেজটিতে গিয়ে মেসেজ দিলাম, এই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই। বালিকা, তোমার ফোন নাম্বার দিও না এমন একজনকে যে মিস দেয় তোমায় আর ফোন দেয় আরেকজনকে। হু আর ইউ? মেত্রা হিরো আর বাকি সব জিরো। পাগল নাকি? পাগল তোর জন্য রে, পাগলে মন। বাই। তুমি একটা কথা বলে চাই, না বলা কথাটা আজ বলে দিতে চাই। থাক, আর বলতে হবে না, বাই। না না, তা হবে না, কথা শুনে যাও। বলবো তোমার একটা কথা, পিছে ফিরে যাও। ইয়াপ। তোরে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে চাই আমার এই হৃদয়ে। থাকার মতো জায়গা আছে, লাগবে না। পাখি, তুমি যার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়ে বড়? যদি মন চায় তুমি চলে এসো এক বর্ষায়। ভালোবাসি তোমার ওই এক ফালে হাসি, থেকে স্বপ্ন কাটে আমার জীবনাসি। আমার ফেভারিট সং একটা, আমি গান শুনতে খুব ভালোবাসি। নো রিপ্লাই। সাইমা, কি হলো? মেসেজ সিন করে কথা বলছো না কেন? আপনি পাগল হয়ে গেছেন? লেখক হয়ে কি এসব বলছেন? কিস দেব? আমার স্বামী আছে, জানেন না? আমি তো তোমার স্বামী। মানে পাগল হয়েছে নাকি? ফোনটা রেখে সাইমাকে জড়িয়ে ধরলাম। কি করছেন এসব? এই, তুমি আমায় চেনো না? আমার ওটা নিজেরই পেজ। কোনটা? অসমাপ্ত কাব্যকর ওটা? বাহ, আপনার তো দেখছি অনেক প্রতিভা, সব দিকেই আপনি এগিয়ে। ওসব কথা বাদ দাও, এখন তোমার ফোনটা দাও। ফোনটা নিয়ে আমার আইডিতে অ্যাড করলাম এবং ওপেন রিলেশনশিপ দিলাম। তারপর ডাটা অফ করলাম দুইটা ফোনের। তারপর সাইমাকে কিস করতে যেতে। এইসব ছাড়া কি আপনার মাথায় কিছুই আসে না? না, আসে না। আর সারা রাত তোমায় ঘুমাতে দিবই না। তার মানে সারা রাত দুষ্টুমি করবেন? ঠিক ধরেছ। সো দর্শক বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কোন ধরনের গল্প শুনতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।